চলো আমরা শুরু করি। হ্যাঁ, আমরা আমাদের গত ক্লাসে আমরা কতটুকু পর্যন্ত পড়েছি ভাইয়া? গত ক্লাসে আমরা পড়েছি আমাদের অভিকর্ষজ ত্বরণ পড়েছি। আমরা যদি পুরো জিনিসটাকে যদি রিভিউ করি, যে আমাদের অধ্যায়ে আমরা শুরু করেছি আমাদের গ্যালিলিওর পরন্ত বস্তু 3টি সূত্র দিয়ে। গ্যালিলিওর পরন্ত বস্তু 3টি সূত্র থেকে আমরা কিছু ম্যাথ দেখেছি। তারপর হচ্ছে আমরা পড়েছি মহাকর্ষর পরে আমরা মহাকর্ষ দিয়ে আমরা বের করেছি অভিকর্ষজ ত্বরণ, এবং অভিকর্ষজ ত্বরণের আদর্শ মান কিভাবে পাওয়া যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। আমরা ভূপৃষ্ঠের থেকে উচ্চতর স্থানে, মানে পাহাড়ে বা স্যাটেলাইট নিয়ে আমরা যদি ভূপৃষ্ঠ থেকে বাইরে চলে যাই, তাহলে ভূপৃষ্ঠ থেকে উচ্চতর স্থানে অভিকর্ষজ ত্বরণের মান নির্ণয়ের সূত্র শিখেছি, যেটাকে আমরা জি আপ বলেছি। ভূপৃষ্ঠ থেকে নিম্নতর স্থানে, অর্থাৎ আমি যদি মাটি সুড়ঙ্গ করে আমি যদি ভূপৃষ্ঠের নিচে চলে যাই তাহলে জি ডাউন, সেটার ফর্মুলা আমরা দেখেছি, এবং এই রিলেটেড দুইটা ম্যাথ করেছি আমরা গত ক্লাসে। তো আমরা তারই ধারাবাহিকতায় আজকের ক্লাসটা যদি একটু দেখি, আজকের ক্লাসের আমাদের তার পরের স্লাইড থেকে শুরু হচ্ছে। ভূপৃষ্ঠ হতে উঁচুতে গেলে যে হারে ওজন কমে, নিচে নামলে সে হারে ওজন কমে না। ভাই আমরা সবাই গতকাল দেখেছি ভূপৃষ্ঠে জি এর মান 9.8 সর্বোচ্চ। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি আপ জি থেকে ছোট, 9.8 থেকে ছোট হয়। আবার ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে জি ডাউন, সেটাও কিন্তু আমাদের 9.8 থেকে ছোট হয়। ঠিক আছে, তার মানে আমরা দেখেছি আমাদের জি আপ সেটাও আমাদের 9, এবং আমরা দেখেছি জি থেকে জি ডাউন এও ছোট হবে। জি আপ থেকে জি যেমন ছোট হবে, জি থেকে জি ডাউনও ছোট হবে। তার মানে জি দুজন থেকেই বড়। বাট জি ডাউন আর জি আপের মধ্যে কে বড় কে ছোট সেটা আসলে ম্যাথমেটিক্যালি বের করা সম্ভব না, এদের মধ্যে কোনো সম্পর্ক নাই, কিছুই নাই। বাট জি আপ সেও জি থেকে ছোট, এবং জি ডাউন সেও জি থেকে ছোট। তার মানে ভূপৃষ্ঠে, জি মানে কি ভূপৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান সবচেয়ে বেশি হয়। ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও অভিকর্ষজ ত্বরণের মান কমতে থাকে, এবং এটা মনে করো ভূপৃষ্ঠ, এটা ভূপৃষ্ঠ, ভাইয়ের হাতটা হচ্ছে ভূপৃষ্ঠ, তুমি বস্তুটা রাখছো এই যে উপরে, তাহলে ভূপৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমবে। আবার ভূপৃষ্ঠ থেকে, তুমি এখন কলমটাকে রেখেছি আমি নিচে, ভূপৃষ্ঠ থেকে নিচে নামলেও জি এর মান কমবে। জি এর মান নিচে কমতে কমতে ভূকেন্দ্রে গেলে 0 হয়। বাট ভাইয়া ভূপৃষ্ঠ থেকে উপরে তুমি অসীম পর্যন্ত গেলেও কখনোই 0 পাবা না, এটা ফর্মুলার কারণে। মানে ভূপৃষ্ঠ থেকে তুমি যদি নিচে যাও, ভূকেন্দ্রে গেলে তুমি জি এর মান 0 পাবা। মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা মনে করো আমাদের পৃথিবী, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্র থেকে এটা হচ্ছে আমাদের ভূপৃষ্ঠ। এই দূরত্বটা কত ভাইয়া? এই দূরত্বটা হচ্ছে আর। তো মনে করো বস্তুটা আছে এই জায়গায়, তো বস্তুটাকে আমি একটু সাদা কালি দিয়ে দেখাই। এটা হচ্ছে আমাদের বস্তু। তুমি যদি বস্তুটাকে যদি এখানে নিয়ে আসো, তাহলে এই জায়গায় আসলে জি এর মান 0 আসবে কেন্দ্রে। বাট তুমি বস্তুটাকে মনে করো এখানে নিয়েছো, এবং এখানে মনে করো এটা ইনফিনিটি, অসীমে নিয়ে গিয়েছো, বাট অসীমে নিলেও জি এর মান 0 থেকে বড় আসবে। রিয়ালি সবকিছু দেখতে পাচ্ছ কিনা? আমার এখানে তো একদম ব্রডকাস্ট একদম ওয়েটিং এ ফালাই দিছে আমাকে। আমি আজকে ডাটাও কিনি নাই, এই জন্য হচ্ছে আজকে ওয়াইফাইও ঝামেলা করতেছে। আচ্ছা, আমাকে একটু বলো তো ক্লিয়ার কিনা সবকিছু, আমাকে একটু জানাও সবকিছু ক্লিয়ার কিনা, আমাকে একটু জানাও। করছে কেন আজকে? এরকম করছে কেন? আচ্ছা ঠিক আছে, এখন মনে হয় সবকিছু ঠিক আছে, বাট একটু ঘোলা ঘোলা লাগতেছে, নেটওয়ার্ক বোধহয় একটু খারাপ। আচ্ছা দেখো, এখন দেখো আমরা তাহলে একটু খেয়াল করি। তাহলে আমরা কি বুঝলাম? আমরা বুঝলাম ভূকেন্দ্রে জি এর মান 0 হতে পারে, কিন্তু উপরের দিকে তুমি যতই উপরে উঠো না কেন কখনোই জি এর মান 0 আসবে না। এই জিনিসটাই এই গ্রাফের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। খেয়াল করো, এখানে আমরা এই গ্রাফের মাধ্যমে যদি জিনিসটাকে যদি বোঝার চেষ্টা করি, দেখো এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা বলছি ভূপৃষ্ঠ, এই বিন্দুটাকে আমরা বলছি ভূপৃষ্ঠ, এবং এই ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। ঠিক আছে, এই যে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, এই ভূপৃষ্ঠ এদিকে হচ্ছে আমাদের জি, ঠিক আছে, এদিকে বরাবর আমাদের জি, তাহলে ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। এইখানে জি এর মান কত? 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন ভূপৃষ্ঠ থেকে এইদিকে তুমি বোঝাচ্ছ ভূপৃষ্ঠের ভেতরে ঢুকে যাচ্ছ, এইদিকে জিনিসটাকে আমরা বলছি ইনসাইড দি আর্থ, মানে এটা হচ্ছে পৃথিবীর ভেতরে, এটা হচ্ছে ইনসাইড দি আর্থ।
তাহলে ইনসাইড দি আর্থ মানে ভেতরে যেতে যেতে তুমি কতটুকু পর্যন্ত যেতে পারবে ভাইয়া? কেন্দ্র, এটা হচ্ছে ভূ কেন্দ্র। ভূ কেন্দ্র মানে কি? এখানে জি এর মান কত ভাইয়া? 0। কিভাবে জি এর মান 0 বুঝলাম? এই দেখো আমাদের ভূপৃষ্ঠে জি এর মান ছিল 9.8, তারপর দেখো রেড লাইনটা নিচের দিকে গেছে, যেতে 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 দেখো ভূকেন্দ্রে এসে একদম এখানে এসে মিলছে মূলবিন্দুতে। মূলবিন্দু মানে কি? 0,0। তার মানে ভূপৃষ্ঠে আমাদের জি এর মান হচ্ছে আমাদের 9.8 আর ভূকেন্দ্রে জি এর মান হচ্ছে 0। ঠিক আছে, তাহলে খেয়াল করো আমি যে তোমাদেরকে একটু আগে যে বলছিলাম যে আমাদের ভূপৃষ্ঠে জি এর মান সর্বোচ্চ হয় এবং ভূকেন্দ্রে জি এর মান 0 হতে পারে। খেয়াল করে দেখো ভাই, কিন্তু গ্রাফেও সেই জিনিসটাই দেখতে পাচ্ছি যে ভূপৃষ্ঠে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, সেটা কমতে কমতে ভূকেন্দ্রে যখন আসছে তখন সেটার মান 0 হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেটা যখন ভূকেন্দ্রে আসছে তখন সেটার মান 0 হয়ে যাচ্ছে। এখন চলো আমরা একটু খেয়াল করি। তাহলে দেখো এই ভূকেন্দ্র থেকে ভূপৃষ্ঠ পর্যন্ত এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত? আর। এই দূরত্বটা হচ্ছে ভাইয়া আমাদের আর। আর কোথা থেকে কোথা পর্যন্ত? এখান থেকে এই যে এতটুকু পর্যন্ত দূরত্ব, এই দূরত্বটা হচ্ছে আর। এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে আর। ঠিক আছে, এবং এটা কি সামনের দিকে কি? এই দূরত্বটা হচ্ছে এইচ। আমরা গতকাল পড়ছি না এইচ উচ্চতাই? এটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতা। এই এইচ এর মান 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 100 কিলোমিটার অসীম পর্যন্ত হতে পারবে। বাট খেয়াল করো উপরের দিকের এই যে এখন ভূপৃষ্ঠ থেকে তুমি যত উপরের দিকে যাচ্ছ, এই গ্রাফটা কি? এই ডটেড লাইনের এই পাশে হচ্ছে ইনসাইড দি আর্থ মানে পৃথিবীর ভেতরে, আর এই জায়গাটা হচ্ছে আমাদের আউটসাইড দি আর্থ, এটা হচ্ছে পৃথিবীর বাইরে। আউটসাইড দি আর্থ, এটা হচ্ছে পৃথিবীর বাইরের কোন একটা জায়গা। তাহলে খেয়াল করে দেখো পৃথিবীর অভ্যন্তরে যখন তুমি যাচ্ছ জি এর মান লিনিয়ারলি কমতেছে, সরল রৈখিক ভাবে কমতেছে। বাট তুমি যখন পৃথিবীর বাইরে যাচ্ছ, ভূপৃষ্ঠ থেকে উপরে যাচ্ছ, তখন জি এর মান কমছে। ঠিক আছে, এই যে দেখো ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছ, এই যে ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে যাচ্ছ, আউটসাইড দি আর্থ যাচ্ছ। বাট এখন কি লাইনটা লিনিয়ারলি কমেছে? না ভাইয়া, এখন কিন্তু লাইনটা লিনিয়ারলি কমে নাই। তাহলে খেয়াল করে দেখো ভূপৃষ্ঠ থেকে ভেতরে গেল জি এর মান কমে, ভূপৃষ্ঠ থেকে বাইরে গেল জি এর মান কমে, বাট দুই জায়গায় জি এর মান কিন্তু সমপরিমাণ কমছে না। এই জায়গায় জি এর মান কমছে লিনিয়ারলি, এই জায়গায় লিনিয়ারলি কমছে না, এই জায়গায় অধিবৃত্তাকার ভাবে কমছে। কেন? কারণ আমরা গতকাল জি আপের যে ফর্মুলা পড়েছিলাম ভাইয়া, এই জায়গায় ফর্মুলাটা কি কাজ করে? এই জায়গায় ফর্মুলা কাজ করে জি আপ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এই জায়গার ফর্মুলায় একটা দ্বিঘাত সমীকরণ কাজ করছে। বাট এই জায়গার যে ফর্মুলা জি ডাউন, এই জায়গার ফর্মুলায় আমরা দেখতে পাই 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এই জায়গায় আমাদের একঘাত ফর্মুলা কাজ করছে। হ্যাঁ, একঘাত ফর্মুলা কাজ করার কারণে এখানে পাওয়ার 1 হওয়ার কারণে এই সম্পর্কটা লিনিয়ারলি কমছে। বাট এখানে পাওয়ারটা দ্বিঘাত সমীকরণ হলে দ্বিঘাত সমীকরণের গ্রাফ আমাদের সবসময় অধিবৃত্তাকার টাইপ হয়। তাহলে এই কারণে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি অধিবৃত্তাকার ভাবে জিনিসটা কমছে। তাহলে খেয়াল করে দেখো দুইটা সূত্রে আমাদের একটা একঘাত বিশিষ্ট সমীকরণ এবং একটা দ্বিঘাত বিশিষ্ট সমীকরণ হওয়ার কারণে দুই ক্ষেত্রে জি এর মান কমলেও একই হারে কমছে না। জি এর মান যদি একই হারে না কমে, জি কে এম দিয়ে গুণ করলে আমরা পাই এমজি। এমজি মানে হচ্ছে বস্তুর ওজন। যেহেতু অভিকর্ষজ ত্বরণ ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে এবং ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে একই হারে কমছে না, তার মানে বস্তুর ওজনও ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে যে হারে কমবে, ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে সেই হারে কমবে না। ওই কথাটাই কিন্তু আমাদের হেডলাইনে বলা আছে। ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলে, এই যে ভূপৃষ্ঠ থেকে উঁচুতে গেলে, এই পাশে উঁচুতে গেলে ওজন যে হারে কমে, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে ওজন সে হারে কমে না। এই কথাটাই আমাদের এই আজকে প্রথম যে আমরা হেডলাইনটা দেখলাম সেই হেডলাইনের সারমর্ম। তো এই জিনিসটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা ভাইয়াকে একটু জানো। এই এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা সেটা আমাকে একটু জানাও। সবাই একটু জানাও, দ্রুত করে আমাকে একটু জানাও যে আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। সবাই একটু দ্রুত জানাও যে আমরা এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। যে আমাদের ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি, ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে গেলে ভূকেন্দ্রে জি এর মান 0 হয়। এখন ভূপৃষ্ঠ থেকে যত নিচের দিকে যাব সম্পর্কটা লিনিয়ারলি কমছে, বাট ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে অসীম পর্যন্ত গেলেও দেখো এই লাইনটা কিন্তু কখনোই এই যে সাদা যে দাগ এক অক্ষের সাথে মিলবে না, এটা এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে। তার মানে জিরোর কাছাকাছি যাবে বাট কখনোই 0 হবে না। অর্থাৎ অসীম পর্যন্ত গেলেও আমি কখনোই ভূপৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান 0 পাচ্ছি না।
বাট ভূপৃষ্ঠ থেকে নিচে গেলে, ভূকেন্দ্রে গেলে আমরা জি এর মান 0 পাচ্ছি। ভূকেন্দ্র ভূপৃষ্ঠ থেকে কত নিচে? আর নিচে। আর মানে কি ভাইয়া? 6400 কিলোমিটার পৃথিবীর ব্যাসার্ধ। তো এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা ভাইয়াকে একটু জানাও। তো ঐশ্বর্যি বলছো যে ভাইয়া ক্লিয়ার, অর্পা বুঝতে পারছি, ঠিক আছে। হ্যাঁ, এই টপিকটা থেকে কি আমাদের কিছু আসবে? উত্তর হচ্ছে না। এই টপিক থেকে আমাদের আসলে বোর্ডে আসার মতো তেমন কিছু নাই। যদি আসেও তাহলে আমাদের এডমিশনের সময় এই বেসিক থেকে কিছু আসতে পারে, ঠিক আছে। তো এটা অত সিরিয়াসলি পড়ার কিছু নাই, এটা বইয়ের মধ্যে এই চিত্রটা আছে, এই জন্য ভাই এটা স্লাইডের মধ্যে রেখেছি। এখন আসো আমরা পড়বো সরল দোলক। এখন আমরা তাহলে সরল দোলকটা দেখি। সরল দোলকে আমরা কি দেখব? চলো দেখি। সরল দোলকে আমরা প্রথমে সরল দোলক আঁকা শিখব। সরল দোলকে আমরা প্রথমে সরল দোলক আঁকা শিখব। চলো দেখি সরল দোলক কিভাবে আঁকতে হয়। ধরো আমি একটা সরল দোলক আঁকছি। সরল দোলকটা কিরকম হয়? সরল দোলকের আমাদের কন্ডিশন কি ভাইয়া? সরল দোলকের অন্যতম কন্ডিশন হচ্ছে আমাদের কৌণিক বিস্তার 4 ডিগ্রি বা তার থেকে কম হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা সরল দোলক বলতে পারবো। তাহলে সরল দোলকের শর্তটা আগে লিখে রাখি। সরল দোলকের শর্ত, সরল দোলকের শর্ত হচ্ছে কৌণিক বিস্তার, যেটাকে আমরা বলছি থিটা, থিটার মান 4 ডিগ্রি থেকে ছোট বাট মিনিমাম 4 ডিগ্রি হতে পারবে। এর থেকে বেশি হলে তাকে আমরা সরল দোলক বলবো না। সরল দোলক মানে কি? সরল দোলক মানে আমি যদি তোমাদেরকে বোঝাই, ধরো আমি তোমাদেরকে এই জিনিসটা দিয়ে একটু বোঝাচ্ছি সরল দোলক জিনিসটা কি। মনে করো এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক। হ্যাঁ, আমি জিনিসটাকে আরেকটু ছোট করে নিই। এটা হচ্ছে আমাদের একটা সরল দোলক, এটা। হ্যাঁ, তো এটাকে আমি এইভাবে যদি দুলাই, এটা দেখতে কেমন লাগছে? গতিপথ কেমন দেখো তো, অল্প বিস্তারে দোলাচ্ছে। এটাকে যদি তুমি খুব বেশি বিস্তারে দোলাও তাহলে এটা গতিপথ কেমন হবে বলো তো? সরল রৈখিক লাগছে তোমার কাছে? এটা একবার এইভাবে যাচ্ছে, একবার এইভাবে যাচ্ছে, তাহলে কি এটা কার্ভ, মানে একটা বক্র পথ তৈরি করছে। এটা কিন্তু সরল দোলক না, এটা ভাই বক্র দোলক। বাট আমাদের সংজ্ঞা, আমাদের টপিক কি? সরল দোলক। সরল দোলক বানাতে গেলে গতিপথটা সরল রৈখিক রাখতে হবে। এই দেখো, এই অল্প বিস্তারে দোলায়মান সরল দোলক। অল্প বিস্তারে দোলায়মান দোলককে আমরা কি বলি? সরল দোলক বলি। যদি আমাদের কৌণিক বিস্তার অনেক, এখান থেকে কতটুকু বিস্তার হচ্ছে, কৌণিক বিস্তার এখান থেকে যদি এইভাবে চলে যায় তাহলে কিন্তু জিনিসটা সরল রৈখিক থাকছে না, জিনিসটা আমার বক্র দোলক হয়ে যাচ্ছে, কারণ এর গতিপথ বক্র পথ হয়ে যাচ্ছে। তাহলে সরল দোলকের প্রথম শর্ত হচ্ছে আমাদের এই যে কৌণিক বিস্তার, এটা কম হতে হবে। স্বল্প বিস্তারে দোলায়মান দোলককে আমরা কি বলছি? সরল দোলক। এই কৌণিক বিস্তারটা কত হতে পারবে? এটা হিসাব করে দেখা গেছে কৌণিক বিস্তার যদি 4 ডিগ্রি থেকে কম হয় বাট মিনিমাম 4 ডিগ্রি, তাহলে তার গতিপথটা আমাদের কাছে সরল রৈখিক মনে হবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে আমাদের সরল রৈখিক সরল দোলক, ঠিক আছে। তো আশা করি আমরা এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পেরেছি। আচ্ছা, যদি না বুঝো কোথাও, কেউ আমাকে বলবো, আমি পুরো টপিক শেষ করার পর কমেন্ট করবো, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে সরল দোলক আমরা এতটুকু পর্যন্ত দেখলাম। এখন আমরা সরল দোলক আঁকি। এটা হচ্ছে আমাদের সরল দোলকের ঝুলন বিন্দু। এই বিন্দু থেকে সরল দোলক ঝুলিয়ে দেওয়া হয়। সরল দোলকটাকে ঝোলানো হয় একটা সুতার সাহায্যে। এই সুতাটাকে আমরা বলি স্মল এল। এটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, এবং এই সুতাটার মধ্যে আমাদের একটা বস্তু ঝোলানো থাকে। এই সুতোর মধ্যে আমাদের কি ঝোলানো থাকবে? একটা গোলাকার বস্তু ঝোলানো থাকবে। এই গোলাকার বস্তুটাকে কি বলে? এই গোলাকার বস্তুটির নাম হচ্ছে বক। এই গোলাকার বস্তুটির নাম হচ্ছে বক। তাহলে সরল দোলকের মধ্যে আমার একটা গোলাকার বস্তু, যাকে আমরা নাম দিই বক, এই বকটা ঝুলানো থাকে। এই সুতা এবং ববকে একসাথে আমরা কি বলি? সরল দোলক বলি। সরল দোলকের উদাহরণ কি ভাইয়া? সরল দোলক হচ্ছে ঘড়ির মধ্যে অনেক সময় পেন্ডুলাম থাকে, পেন্ডুলামওয়ালা অনেক ঘড়ি থাকে, তাই না? যেটা ঘড়ি টিক 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 পেন্ডুলাম হচ্ছে দুলতে থাকে, সেটা হচ্ছে আমাদের সরল দোলকের একটা উদাহরণ, ঠিক আছে। যদি আমার গোলকটা গোলক হয় নাই, বাট ধরে নাও এটা একটা গোলক, তাহলে এই সরল দোলকের মধ্যে আমরা, এটা হচ্ছে গোলকের ব্যাসার্ধ, সেন্টার, কেন্দ্র। তাহলে কেন্দ্র থেকে এই যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলছি ভাইয়া? ববের ব্যাসার্ধ। এবং এই যে এতটুকু পর্যন্ত যে দূরত্ব, এই দূরত্বটাকে আমরা কি বলছি? এই দূরত্বটাকে আমরা বলছি সুতার দৈর্ঘ্য এল। সুতার দৈর্ঘ্য এল, সুতার
দৈর্ঘ্য। এবং যেই বিন্দু থেকে ভাই এটাকে ঝুলিয়ে দিয়েছো এই বিন্দুটার নাম হচ্ছে ঝুলন বিন্দু। তাহলে সরল দোলকে একটা ঝুলন বিন্দু থাকে, যেই ঝুলন বিন্দু থেকে আমার এই ববটাকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, ওরা এসে ঝুলাই দিছি তাই না, ফাঁসি দিয়ে দিছি। তাহলে এটাকে আমরা বলছি সরল দোলকের আমাদের মূল যে মানে সেটআপ সেটা। এখন এই সরল দোলকটাকে আমরা কি করব, দোলাবো। এই যে আমাদের সরল দোলকটা, এই যে এটা হচ্ছে এটা। হ্যাঁ, যদি এখানে গোলাকার জিনিস পাই নাই, আমি একটা চার্জার নিয়ে আসছি, তাহলে এটা হচ্ছে সরল দোলক। তাহলে এই সরল দোলকে আমরা আসলে কি করব, এই সরল দোলকটাকে এখন আমি দোলাবো, দোলনি দিব। তাহলে এই যে দেখো এই জায়গাটা হচ্ছে সুতার দৈর্ঘ্য, এই যে এতটুকু পর্যন্ত জায়গা হচ্ছে সুতার দৈর্ঘ্য, আর এই যে জিনিসটা এটাকে আমরা বলতেছি বব। তাহলে এটাকে যখন দোলাচ্ছি এটা কি সাম্যাবস্থান, এই যে এই চিত্রের মধ্যে যেটা আছে সেটা সাম্যাবস্থান। এটা একবার এতটুকু পর্যন্ত যাবে, একবার এতটুকু পর্যন্ত যাবে। দেখো সবসময় এতটুকুই যাবে, সবসময় এতটুকুই যাবে। কেন? কারণ সাম্যাবস্থান থেকে কতটুকু পর্যন্ত যাবে ভাই, বিস্তার পর্যন্ত যাবে। সাম্যাবস্থান থেকে তুমি যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উঠতে পারবে সেটাকে আমরা বলছি বিস্তার। তাহলে সরল দোলকটা সাম্যাবস্থান থেকে যে কোনো একদিকে সর্বোচ্চ যতটুকু পর্যন্ত উচ্চতায় উঠতে পারবে সেটাকে আমরা বলি বিস্তার। তাহলে এই সরল দোলকটাকে যখন আমি দোলনি রাঙা মাথায় চিরুনি দিচ্ছি, তখন সে হচ্ছে একবার দুলতে দুলতে সে এখানে আসবে, আরেকবার দুলতে দুলতে সে এই জায়গায় আসবে। তাহলে আমরা জিনিসটাকে একটু দেখাই, তাহলে কিরকম হচ্ছে। যখন সরল দোলকটা এখানে আসতেছে তখন হচ্ছে আমরা এটাকে এইভাবে লিখব, এই যে এটা সরল দোলকটা এতটুকু পর্যন্ত উঠতেছে, সরল দোলক এতটুকু পর্যন্ত উঠতেছে, ঠিক আছে। আচ্ছা, এটা এইভাবে দিলে আসলে তোমরা পার্থক্যটা খুব বুঝতে পারবে না, আমি একটু এইভাবে দিই। যদিও চিত্রের মধ্যে দেখে মনে হচ্ছে কি এটা পথটা বক্রাকার, বাট চিত্র তো বুঝতে হবে। আমি যে চিত্রে যদি সরলরৈখিক ভাবে বোঝাই, মানে 4 ডিগ্রি থেকে কম যদি নেই কৌণিক বিস্তার, তাহলে আমরা আসলে খালি চোখে বুঝতে পারবো না বিস্তারটা কিরকম, সেটা আমি খালি চোখে বুঝতে পারবো না। তো তোমাদেরকে খালি চোখে জিনিসটাকে বোঝানোর জন্য, যাতে তোমরা ফিল করতে পারো, সেজন্য ভাইয়া একটু বক্র পথ নিয়ে নিচ্ছি, একটু বাঁকা করে নিলাম। বাট মানে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে সরল দোলক এত বেশি কোণে বাঁকে না, ঠিক আছে। এটা তো 4 ডিগ্রি না, এটা অনেক বেশি। আবার এদিকেও মনে করো জিনিসটা আমাদের কতটুকু পর্যন্ত আসবে, এদিকেও মনে করো জিনিসটা আমার বাঁকলো ঠিক এতটুকু পর্যন্ত। ধরো এইখানেও জিনিসটা আমাদের হচ্ছে এতটুকু পর্যন্ত আসছে, তাহলে এইখানে মনে করো আসলো আমার এতটুকু পর্যন্ত। তাহলে এখন খেয়াল করো, এখন এই যে আমি সরল দোলকটা নিলাম, এই সরল দোলকটার ক্ষেত্রে এখন আমরা একটু খেয়াল করি কোথায় কি আছে। চলো দেখো, এই সরল দোলকে আমরা দেখছি এটা হচ্ছে সাম্যাবস্থান। তো আমি সাম্যাবস্থান থেকে যদি একটা লাইন টেনে দিই, এই যে সাম্যাবস্থান, এই যে সাম্যাবস্থান, তাহলে এটা হচ্ছে এটার জন্য আমাদের এই যে সেন্টার, এবং এটা হচ্ছে সেন্টার। তাহলে সাম্যাবস্থান থেকে এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে আমরা বলছি সাম্যাবস্থান থেকে বিস্তারের দূরত্ব। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটাকে আমরা বলছি সাম্যাবস্থান। এই কন্ডিশন মাঝখানে যে গোলকটা আছে সেটা হচ্ছে সাম্যাবস্থান, এবং এটা হচ্ছে এক দিকের বিস্তার, এটা হচ্ছে আমাদের আরেক দিকের বিস্তার, এটা হচ্ছে আমাদের আরেক দিকের বিস্তার। তো আমরা এখানে কিছু জিনিস একটু পড়ে ফেলি। সাম্যাবস্থান আর বিস্তার, হ্যাঁ সাম্যাবস্থান কি, দন্তস্বতে সাম্যাবস্থান, দন্তস্বতে সরণ। তাহলে আমরা এইভাবে মনে রাখবো, সাম্যাবস্থান কিভাবে মনে রাখবো, দন্তস্বতে সাম্যাবস্থান, দন্তস্বতে সরণ, যার সাথে যার নাম মিলবে সে হবে শূন্য। তাহলে দন্তস্বতে সাম্যাবস্থান, দন্তস্বতে সরণ শূন্য, সরণ শূন্য, সরণ শূন্য। তার মানে কি সাম্যাবস্থান মানে কি বলতো, সাম্যাবস্থান মানে হচ্ছে ভূমি। সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থানের দূরত্ব কত, 0। সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থানের দূরত্ব কত, 0। মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে দূরত্ব কত, এখান থেকে মাটির দূরত্ব কত, 0। কারণ আমার পা থেকে মাটির দূরত্ব 0, কারণ আমার পা মাটিতেই আছে। তাহলে সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থানের দূরত্ব হচ্ছে 0। তার দন্তস্বতে সাম্যাবস্থান, সাম্যাবস্থানে সরণ শূন্য হয়। সরণ যদি শূন্য হয় তাহলে সাম্যাবস্থানে কি শূন্য বলো, সরণ যদি শূন্য হয় তাহলে সাম্যাবস্থানে আমাদের বিভব শক্তি ইপি ইকুয়াল টু mgh, এই h এর মান 0, অর্থাৎ সাম্যাবস্থানে বিভব শক্তি হয় 0। সাম্যাবস্থানে বিভব শক্তি 0, আর বিভব শক্তি যদি 0 হয় তাহলে সাম্যাবস্থানে গতিশক্তি হবে ম্যাক্সিমাম, তার মানে পুরোটাই হবে গতিশক্তি। এই জিনিসটা সবাই বোঝে আশা করি। তাহলে সতে সাম্যাবস্থান, দন্ত সতে যখন সাম্যাবস্থান, মানে কোন একটা সরল দোলকের ববটা যখন সাম্যাবস্থানে থাকবে তখন তার সরণ হবে 0, অর্থাৎ সে সাম্যাবস্থানেই আছে। সাম্যাবস্থান থেকে সাম্যাবস্থানের দূরত্ব হচ্ছে 0, তখন ইপি বিভব শক্তি হবে 0, গতিশক্তি হবে ম্যাক্সিমাম।
ঠিক আছে, এখন আসো বিস্তার কি। হ্যাঁ, বিস্তার মানে কি? বতে বিস্তার, বতে বিস্তার, আবার বতে কি? বেগ, বতে বিস্তার, বতে বেগ। তাহলে বিস্তারে ভাই কে শূন্য? বিস্তারে হচ্ছে বেগ শূন্য। বতে বিস্তার, বতে বেগ। তোমরা বোঝো এইটা, অনেক আমি এখান থেকে এইখানে তুললাম, এখান থেকে যে এইখানে তুললাম বিস্তারে আছে, এই যে এখানে কি ছিল? সাম্যাবস্থান। এই যে কলমটা এখানে সাম্যাবস্থান, এখান থেকে এটাকে এখানে তুললাম। বিস্তারে যখন আছে সে আবার রিটার্ন করবে, আবার ফিরে আসবে। হ্যাঁ, ফেরত আসার আগে সে খুবই অল্প সময়ের জন্য রেস্ট অবস্থায় আছে। মানে কি? কারণ কি আমরা জানি সে সর্বোচ্চ উচ্চতায় আছে। ভাই সর্বোচ্চ উচ্চতায় আমরা গতকালও করেছি সর্বোচ্চ উচ্চতায় বেগ শূন্য হয়। তাহলে বিস্তারে বেগ শূন্য। তাহলে বিস্তারে যেহেতু বতে বিস্তার, বতে বেগ শূন্য, তাহলে বতে যদি বেগ শূন্য হয় তাহলে বিস্তারে ইকে, ইকে ইকুয়াল টু কি? হাফ এম ভি স্কয়ার, বেগ জিরো। তার মানে বিস্তারে আমার গতিশক্তি শূন্য হয়। বিস্তারে যদি গতিশক্তি শূন্য হয় তাহলে আমার বিস্তারে পুরোটাই হবে বিভব শক্তি ই ম্যাক্সিমাম, ইপি হবে ম্যাক্সিমাম। এই কনসেপ্টটা আমাদের কেন মনে রাখতে হবে ভাইয়া? আমরা যদি সরল দোলকে আমরা যদি নিত্যতার অঙ্ক যদি করতে চাই, শক্তির নিত্যতা বা যান্ত্রিক শক্তির নিত্যতা সূত্রের ম্যাথ যদি করতে চাই, আমাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে। এটা আমরা কাজ শক্তি ক্ষমতাতেও দেখব পঞ্চম অধ্যায়। এটা আমরা অষ্টম অধ্যায়েও সরল দোলক পাবো। পর্যাবৃত্ত গতি সরল দোলক পঞ্চম অধ্যায় আছে, ষষ্ঠ অধ্যায় আছে, অষ্টম অধ্যায় আছে। তিনটা অধ্যায়ের মধ্যেই সরল দোলক ভিন্ন ভিন্ন রূপে কনসেপ্ট আকারে আছে, বাট তিনটার কনসেপ্ট সেম। তিনটার কনসেপ্ট কি? তিনটার কনসেপ্টই হচ্ছে আমাদের দন্তস্বতের সাম্যাবস্থান, সাম্যাবস্থানের স্মরণ শূন্য হয়, স্মরণ শূন্য মানে হচ্ছে বিভব শক্তি শূন্য, বিভব শক্তি শূন্য মানে গতিশক্তি ম্যাক্সিমাম। বিস্তার, বিস্তার বতে বিস্তার, বতে বেগ শূন্য। তার মানে বিস্তারে যখন থাকে তখন বক্তার কোনো বেগ থাকে না, বেগ না থাকলে হাফ এম ভি স্কয়ার শূন্য হবে, অর্থাৎ গতিশক্তি জিরো হবে। গতিশক্তি জিরো মানে বিভব শক্তি ইপি হবে ম্যাক্সিমাম। এখন এতটুকু পর্যন্ত ভাইয়ারা সবাই বুঝছেন কিনা আমাকে একটু কমেন্টে জানান। ঠিক আছে, তো উম্মে মাকতুম ওয়ালাইকুম আসসালাম। তো যারা যারা এই মুহূর্তে ক্লাসে আছো আমাকে একটু জানাও এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? এতটুকু পর্যন্ত সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা একটু জানাই। এতটুকু পর্যন্ত সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা আমরা একটু দেখি, আমরা একটু কমেন্ট দেখে ফেলি যে এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা। ঠিক আছে, সবাই আমাকে একটু বলো সরল দোলক নিয়ে কারো কোনো কথাবার্তা আছে কিনা? থাকলে আমাকে এখনই জানিয়ে দাও, থাকলে আমাকে জানাও সরল দোলক নিয়ে কারো কোনো কথা আছে কিনা। এবং সরল দোলকের ক্ষেত্রে এটা জানাতে জানাতে আমি তোমাদেরকে আরো কিছু জিনিস একটু জানিয়ে দিই। সরল দোলকে আমাদের আসলে অ্যাকচুয়ালি কি লাগে ভাই? কার্যকরী দৈর্ঘ্য। সরল দোলকের জন্য আমরা যদি বের করতে চাই কার্যকরী দৈর্ঘ্য, দেখো সুতার দৈর্ঘ্য কত? স্মল এল। ববের ব্যাসার্ধ কত? এল। হ্যাঁ, কার্যকরী দৈর্ঘ্য কোনটা? কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে এই সুতার দৈর্ঘ্য থেকে এই যে আমার ববের ব্যাসার্ধ পর্যন্ত যে দূরত্ব, এটাকে আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য এল। সরল দোলকের সূত্রে আমাদের আসলে কার্যকরী দৈর্ঘ্য ব্যবহার করা হয়, কার্যকরী দৈর্ঘ্য এল। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু কত? কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য স্মল এল প্লাস ববের ব্যাসার্ধ স্মল আর। তাহলে কার্যকরী দৈর্ঘ্য এল ইকুয়াল টু স্মল এল প্লাস আর। এই জিনিসটা আমরা মনে রাখবো। ঠিক আছে, তার মানে আমরা বলতে পারি কার্যকরী দৈর্ঘ্য এটা হচ্ছে আমাদের সুতার দৈর্ঘ্য প্লাস ববের ব্যাসার্ধ। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য এল, সুতার দৈর্ঘ্য প্লাস আমার যে বব থাকবে সেই ববের ব্যাসার্ধ। এই দুইটার যোগফলকে আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য। ঠিক আছে, এই দুইটাকে আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য। তো আমি আশা করছি যে সরল দোলক রিলেটেড তোমাদের কনসেপ্ট পুরোটাই ক্লিয়ার হয়ে গেছে। যদিও দুইজন ছাড়া কেউই আসলে বুঝছি বলে কমেন্ট করো নাই, তার মানে বাকিরা আমি ধরে নিচ্ছি তোমরা বুঝো নাই, বুঝতে চাও নাই, কিচ্ছু করার নাই ভাইয়া। তোমরা পরে আবার ক্লাসটা দেখো, তখন হচ্ছে বুঝবা ইনশাল্লাহ। ঠিক আছে, অথবা তোমাদের এলাকায় হয়তো বা ঠান্ডা বেশি, তোমাদের ল্যাব থেকে বা কম্বল থেকে হাত বের করতে কষ্ট হচ্ছে, আমি বুঝি, সমস্যা নেই। তাহলে দেখো, তাহলে আমাদের সরল দোলকের কনসেপ্ট কি ভাই? প্রথম কথা, সরল দোলককে সরল দোলক হতে হলে দোলকটিকে স্বল্প বিস্তারে দুলতে হবে। স্বল্প বিস্তারে দোলার মানে কি? তার কৌণিক বিস্তার থিটার মান 4 ডিগ্রি থেকে কম হতে হবে, অথবা অ্যাটলিস্ট 4 ডিগ্রি হতে পারবে, ম্যাক্সিমাম 4 ডিগ্রি। 4 ডিগ্রি থেকে উপরে যদি হয়ে যায় সেই দোলককে আমরা সরল দোলক বলবো না। সরল দোলকে আমাদের একটা ঝুলন বিন্দু থাকে, যেই ঝুলন বিন্দু
বিন্দু থেকে ববটিকে একটি সুতার সাহায্যে ঝুলিয়ে দেওয়া হয়। যেই সুতার সাহায্যে ঝুলানো হয় সেই সুতার দৈর্ঘ্যকে আমরা বলি স্মল এল, আর যে ববটাকে ঝোলানো হয় সেই ববের ব্যাসার্ধকে আমরা বলি স্মল আর। স্মল এল এবং স্মল আর মানে ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ পর্যন্ত, আবারও বলছি ঝুলন বিন্দু থেকে ববের ব্যাসার্ধ পর্যন্ত দূরত্বকে আমরা বলি কার্যকরী দৈর্ঘ্য। কার্যকরী দৈর্ঘ্য হচ্ছে সুতার দৈর্ঘ্য স্মল এল প্লাস ববের ব্যাসার্ধ আর। এখন এটাকে আমরা সরল দোলকটা যখন দোলে তখন সে সাম্যাবস্থান এবং বিস্তারের মধ্যে ছোটাছুটি করে, টু এন্ড ফ্রো এদিক ওদিক যায়, এই যে টু এন্ড ফ্রো এরকম ভাবে যায়। তো যখন সরল দোলকটা সাম্যাবস্থানে থাকে, ঠিক মাঝখানে সাম্যাবস্থান, তখন সরণ হয় শূন্য। সরণ শূন্য হলে বিভব শক্তি হবে 0, গতিশক্তি হবে ম্যাক্সিমাম। আর বস্তুটা যখন ববটা যখন বিস্তারে থাকবে, উপরে সর্বোচ্চ অবস্থানে বিস্তার, তখন বেগ হবে শূন্য। বেগ শূন্য হলে আমার গতিশক্তি হবে 0, বিভব শক্তি হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমি আশা করি যারা আছো বাচ্চা কাচ্চারা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। ঠিক আছে, তো এতটুকু পর্যন্ত আমি আশা করছি যে তোমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো। এখন তাহলে চলো আমরা পরের টপিকটি একটু দেখে ফেলি। পরের টপিকে আমাদের আছে সরল দোলকের সূত্র। হ্যাঁ, সরল দোলকের 4টা সূত্র আছে। 4টা সূত্র। প্রথম সূত্রটাকে আমরা বলি সমকালের সূত্র, পরের সূত্রটাকে আমরা বলি দৈর্ঘ্যের সূত্র, পরের সূত্রটাকে আমরা বলি ত্বরণের সূত্র, শেষ সূত্রটা হচ্ছে ভরের সূত্র। হ্যাঁ, মনে রাখবা এই দুইটা সূত্র দিয়ে আমরা একটা ম্যাথের একটা ফর্মুলা পাই। এই দুইটা সূত্রের ফর্মুলা আছে, এই দুইটা সূত্রের ফর্মুলা আছে। আর বাকি যে দুইটা সূত্র আছে, প্রথম সূত্র এবং চতুর্থ সূত্র, সেটার কোনো ম্যাথমেটিক্যাল রূপ নাই, সেটার কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম হয় না। ওই দুইটা সূত্র আসলে আমাদের শুধুমাত্র পরীক্ষায় আসতে পারে যে সমকালের সূত্রটি বিবৃত করো, তারপর আরেকটা আসতে পারে ভরের সূত্রটি বিবৃত করো। ওই দুইটা আমাদের আসলে আর কোনো কাজে আসবে না। বাট আমাদের যে মূল সূত্র সরল দোলকের, ওই দুইটা সূত্র, দৈর্ঘ্যের সূত্র এবং ত্বরণের সূত্র, এই দুইজনকে কম্বাইন্ড করে একত্র করে তৈরি করা হয়। তাহলে দৈর্ঘ্যের সূত্র এবং ত্বরণের সূত্রটা আমাদেরকে ম্যাথের জন্য ভালো করে পড়তে হবে, আর সমকালের সূত্র এবং ভরের সূত্রকে আমরা হচ্ছে জ্ঞানমূলক প্রশ্নের জন্য শুধুমাত্র প্রশ্ন হিসেবে বা জ্ঞানমূলক প্রশ্নের উত্তর হিসেবে মুখস্থ করব। ঠিক আছে, তো আসো দেখি সরল দোলকে আমাদের আসলে কি কি থাকে। হ্যাঁ, সরল দোলকে আমি তোমাদেরকে প্রথমেই বলেছি সরল দোলকে থাকে একটা কার্যকরী দৈর্ঘ্য। এই যে দেখো কার্যকরী দৈর্ঘ্য, এই যে ঝুলন বিন্দু, এই যে আমার আঙ্গুল এখান থেকে ঝুলিয়ে দিয়েছি, এখান থেকে এই যে গোলক, এই গোলকের যে এই পয়েন্টটা, এটা কি গোলকের মনে করো ব্যাসার্ধ, ববের ব্যাসার্ধ, এতটুকু পর্যন্ত দূরত্বকে আমরা বলছি কার্যকরী দৈর্ঘ্য। তাহলে সরল দোলকে আমাদের ক্যাপিটাল এল কার্যকরী দৈর্ঘ্য থাকে। সরল দোলকে আরেকটা জিনিস থাকে ত্বরণ। ত্বরণ মানে কি স্মল জি। এই দুইটাকে ভিত্তি করে, এই দুইটা জিনিসের উপর ভিত্তি করে আমরা 4টা সূত্র দিই। প্রথম সূত্রে এবং চতুর্থ সূত্রে আমাদের কার্যকরী দৈর্ঘ্য এল এবং অভিকর্ষজ ত্বরণ ছোট হাতের জি, এই দুইজন হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক থাকে। প্রথম তাহলে আমরা 1 এবং 4 এই দুইটা সূত্র আগে লিখে ফেলি। যেহেতু এই দুইটা সূত্রে কোনো ম্যাথমেটিক্যাল রূপ নাই, সেহেতু আমরা এই দুইটা সূত্র আগে লিখি। শর্ত হচ্ছে কৌণিক বিস্তার অল্প হলে। ভাই অল্প বলতে কত অল্প? অল্প বলতে থিটা ইকুয়াল টু অর নট গ্রেটার দেন 4 ডিগ্রি হতে হবে, মানে কৌণিক বিস্তার 4 ডিগ্রি থেকে বড় হওয়া যাবে না, এটা হচ্ছে শর্ত। প্রথম সূত্র সমকালের সূত্র। সমকালের সূত্রটা কি? সমকালের সূত্র হচ্ছে, আমি আগেই বলছি সরল দোলকের সূত্রের জন্য আমরা এল এবং জি এর উপর ভিত্তি করে সূত্রগুলো তৈরি করা। এল এবং জি এর ভিত্তিতে সরল দোলকের 4টা সূত্র দেওয়া হয়। তাহলে এল এবং জি এর ভিত্তিতে আমরা লিখি এখানে 4টি সূত্র। ঠিক আছে, এল এবং জি এর ভিত্তিতে। তো এই যে দেখো দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য। ত্বরণ মানে কি? স্মল জি। ঠিক আছে, আচ্ছা তাহলে প্রথম সূত্র সমকালের সূত্র এবং ভরের সূত্র 4 নাম্বার সূত্র, এই দুইটা সূত্রে আমাদের ভাইয়া এল এবং জি ধ্রুবক থাকবে, নড়বেও না চড়বেও না। তাহলে যদি প্রথম সূত্র হচ্ছে যদি এল এবং জি মানে কার্যকরী দৈর্ঘ্য এবং অভিকর্ষজ ত্বরণ এই দুইজন যদি ধ্রুবক হয় বা কনস্ট্যান্ট হয়, এই দুইজন ধ্রুবক হলে বা কনস্ট্যান্ট হলে, মনে করো আমি এই জায়গায়, এটা একটা সরল দোলক, এটা মনে করো আমি এই জায়গায় দাঁড়িয়ে দোলাচ্ছি। আবার মনে করো এই সরল দোলকটাই আবার তুমি আসছো, তুমিও এই জায়গায় দোলাচ্ছ। হ্যাঁ, তুমি আর আমি দোলাচ্ছি, খুব ভালো কথা।
বাট কথা হচ্ছে আমরা দুইজন একই জায়গায় দাঁড়িয়ে দুলিয়েছি, তার মানে আমাদের দুইজনের জন্য তোমার জন্য জি এর মান যা, আমার জন্য জি এর মান তা। কারণ কি আমি জায়গা চেঞ্জ করি নাই। স্মল জি কিন্তু ব্যক্তি ভেদে, মানে তোমার জন্য স্মল জি একরকম, আমার জন্য স্মল জি একরকম, এরকম না। স্মল জি ডিপেন্ড করে তুমি পৃথিবী ভূপৃষ্ঠ থেকে উপরে গেছো না নিচে গেছো, নাকি ভিন্ন ভিন্ন অক্ষাংশে আছো, এটার উপর। বাট আমরা যদি দুইজনই একই রুমে যদি এই সরল দোলকটাকে দোলাই, তাহলে আমাদের দুইজনের জন্য কিন্তু স্মল জি কনস্ট্যান্ট থাকবে, ধ্রুবক। আবার যেহেতু একটাই সরল দোলক দুইজন দোলাচ্ছি, তার মানে আমাদের দুইজনের জন্য কার্যকরী দৈর্ঘ্য সেম। ব্যাপারটা কিন্তু এরকম না, আমি যখন দোলাচ্ছি তখন কার্যকরী দৈর্ঘ্য একরকম, তুমি যখন দোলাচ্ছ তখন কার্যকরী দৈর্ঘ্য লম্বা হয়ে গেছে বা ছোট হয়ে গেছে, এরকম কিন্তু না। কারণ আমি একই সরল দোলক বাজার থেকে কিনে এনেছি এবং ওই সরল দোলকটা একবার আমি দোলাচ্ছি, একবার তুমি দোলাচ্ছ। তার মানে তোমার ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য এল যা, আমার ক্ষেত্রে কার্যকরী দৈর্ঘ্য এল তা। তোমার ক্ষেত্রে যেহেতু আমরা একই রুমে বসে দাঁড়িয়ে দোলাচ্ছি, তার মানে তোমার জন্য জি যা, ভাইয়ার জন্য জি তাই। তাহলে যদি এল এবং জি যদি ধ্রুবক হয়, তাহলে বলো আমি 1 সেকেন্ডে বা আমার একটা দোলন দিতে যতক্ষণ সময় লাগবে, তোমারও একটা দোলন দিতে ততক্ষণ সময় লাগবে। তাহলে এটাকে আমরা বলছি সমকাল। কাল মানে কি সময়, সময় মানে কি সমান সময় লাগবে। সমকালের সূত্র মানে কি এল এবং জি যদি ধ্রুবক হয়, তাহলে প্রতিটি দোলন দিতে সমান পরিমাণ সময় লাগবে। এটা হচ্ছে আমাদের কার্যকরী দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে আমাদেরকে বলছে এল এবং জি যদি ধ্রুবক হয়, প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে, প্রতিটি দোলনের জন্য সমান সময় লাগবে। এটা হচ্ছে সমকালের সূত্র। জন্য এই যে সমান সময়, সমান সময় মানে কি সমান কাল, সমকাল, কাল মানে সময়, তবে সমান সময় লাগবে। এটা হচ্ছে আমাদের সরল দোলকের প্রথম সূত্র, বা এটাকে আমরা বলি সমকালের সূত্র। আশা করছি সমকালের সূত্রটা আমরা সবাই বুঝতে পেরেছি। এখন আসো আমরা 4 নাম্বার সূত্রটা দেখে ফেলবো। 4 নাম্বার সূত্রেও কি হলো? 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের এল এবং জি কি হবে? ধ্রুবক হবে। তাহলে 4 নাম্বার সূত্রেও আমরা লিখবো এল এবং জি ধ্রুবক হলে, এল এবং জি ধ্রুবক হলে, এল এবং জি যদি ধ্রুবক হয়, তাহলে তোমার দোলকের দোলনকাল, মনে করো এখন মনে করো আমি এখানে বসে, আমি এখানে দাঁড়িয়ে, এটা মনে করো একটা কাঠের তৈরি, কথার কথা মনে করো এই সরল দোলকটা কাঠের, ঠিক আছে? সরল দোলকটা কাঠের। আর তুমি যে সরল দোলকটা বাসা থেকে নিয়ে আসছো ভাইয়ের সাথে প্রতিযোগিতা করার জন্য, ওইটা মনে করো লোহার। তাহলে কাঠটা ভারী ভাইয়া, লোহারটা ভারী, তুমি লোহা নিয়ে আসছো। বাট কথা হচ্ছে এই সরল দোলকটা আমি দোলাতে যতক্ষণ সময় লাগবে, ঠিক আছে, তুমি তোমার এই লোহার দোলকটা ঘোরাতে ততক্ষণ সময় লাগবে। তাহলে বলো তো আমার কার্যকরী দৈর্ঘ্য, আমার গোলকের কার্যকরী দৈর্ঘ্য মানে এল প্লাস আর, আর তোমার গোলকের কার্যকরী দৈর্ঘ্য সেম। আমি যে রুমে দাঁড়িয়ে সরল দোলকটা, আমার সরল দোলকটা দুলাচ্ছি, তুমি ওই একই রুমে দাঁড়িয়ে তোমার সরল দোলকটা দুলাচ্ছ। সরল দোলকের সূত্রে আমাদের সূত্র কিসের ভিত্তিতে দেওয়া হয়? এল এবং জি এর ভিত্তিতে। সূত্র কি ভরের উপর ডিপেন্ড করে? সরল দোলকের ভর আমারটা লোহার হোক বা তোমারটা কাঠের হোক, অথবা তোমারটা কাঠের, তোমারটা লোহার, আমারটা কাঠের, যাই হোক না কেন, যদি দুভয় সরল দোলকের মানে লোহা অথবা কাঠ যে কোনো সরল দোলক হোক, এটা ম্যান্ডেটরি না, এটা কোনো কাজে আসে না। কাজে আসে কি দুইটা সরল দোলকের এল সেম কিনা। যদি আমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য আর তোমার সরল দোলকের কার্যকরী দৈর্ঘ্য একই হয়, যদি আমি যে রুমে দাঁড়িয়ে সরল দোলক দোলাচ্ছি, তুমি ওই একই জায়গায় দাঁড়িয়ে যদি সরল দোলকটা যদি দোলাও, আমাদের দুইজনের সরল দোলকের ম্যাটেরিয়াল আলাদা, উপাদান আলাদা, কিন্তু তথাপি আমাদের দুইজনের সরল দোলকের জন্য দোলনকাল সেম আসবে। আমার সরল দোলক একবার দুলতে যতক্ষণ সময় নেবে, তোমার সরল দোলক একবার দুলতে সেম সময় নেবে। তাহলে সরল দোলকের এটা হচ্ছে আমাদের ভরের সূত্র। ভরের সূত্র কি? ভরের সূত্র হচ্ছে এল এবং জি যদি ধ্রুবক হয়, তাহলে সরল দোলকের দোলনকাল ববের ভর, ববের আয়তন, ববের উপাদান, মানে ববটা তুমি কি দিয়ে বানাইছো তার উপর নির্ভর করে না। কারণ সরল দোলকের সূত্র নির্ভর করে অভিকর্ষজ ত্বরণ স্মল জি এবং কার্যকরী দৈর্ঘ্যের উপর, ঠিক আছে? এখন প্র্যাকটিক্যাল লাইফে তুমি যখন করতে যাবে এই সূত্রটা, তখন দেখবে যে ভাইয়া তো মিথ্যা কথা বলছে। হ্যাঁ, এই সবগুলো সূত্র প্রমাণ করা হয়েছে বায়ু শূন্য স্থানে। এটা সবচেয়ে বড় সত্য, বায়ু শূন্য স্থানে। কারণ বাতাস থাকলে, তুমি মনে করো তুলা দিয়ে একটা সরল দোলক বানিয়ে আনছো, তো বাতাস তোমার বাধা দিবে না। তোমার সরল দোলকের দোলনকাল আর ভাইয়ার লোহার তৈরি সরল দোলকের দোলনকাল তো সমান হবে না। প্রথম কথা হচ্ছে সরল দোলকের সূত্রগুলো অ্যাপ্লিকেবল অনলি ফর বায়ু শূন্য স্থান, মানে যেখানে বাতাস নেই।
ফ্রি এয়ার স্পেস, যেখানে আমার বাতাস নাই, সেখানে সরল দোলকের সূত্রগুলো অ্যাপ্লিকেবল হয়। না হলে উপাদান ভেদে কিন্তু সরল দোলকের দোলনকাল চেঞ্জ হতে বাধ্য। সরল দোলকের সব সূত্র দেওয়া হয়েছে আমাদের বায়ু শূন্য স্থানের জন্য। আমরা যে সকল ঘড়িতে পেন্ডুলাম দেখি, সেই সকল ঘড়িতে, একটু দামি ঘড়ি হলে তোমরা দেখবা ঘড়ির নিচে যে পেন্ডুলাম সেটাকে একটা বক্সের ভেতর রাখা হয়। হয় বক্সটার ভেতরে কোনো বাতাস নাই, ওটা কোম্পানি থেকে তৈরি করার সময় বায়ু শূন্য করে বক্সটা তৈরি করা হয়েছে। বাতাস না থাকার কারণে পেন্ডুলামটা সবসময় একই পরিমাণ টিকটিক দেয়, একই পরিমাণ দুলে। যদি এটা খোলামেলা থাকতো তাহলে কি হইতো বলতো? যদি খোলামেলা থাকতো তাহলে বাতাসের কারণে সরল দোলকটা, এই পেন্ডুলামটা দোলনকালে হেরফের হইতো। বাট পেন্ডুলামটা দোলনকালে কখনোই হেরফের হয় না, কারণ হচ্ছে বাইরে যতই বাতাস থাকুক ওই বক্সের ভেতরে কোনো বাতাস নেই। পেন্ডুলামটা যেই বক্সের ভেতরে রক্ষিত, ওই বক্সের ভেতরে কোনো বাতাস নেই। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। তাহলে ভরের সূত্র কি? এল এবং জি ধ্রুবক হলে সরল দোলকের দোলনকাল ববের ভর কমা, তারপর হচ্ছে আয়তন, মানে বড় ছোট কোনো ম্যাটার করে না, কমা উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। ঠিক আছে, উপাদান ইত্যাদির উপর নির্ভর করে না। এটা হচ্ছে সরল দোলকের চতুর্থ সূত্র, বা এটাকে আমরা বলি সরল দোলকের ভরের সূত্র, ইত্যাদির উপর নির্ভর করে না। তো সরল দোলকের প্রথম সূত্র এবং চতুর্থ সূত্র কিসের উপর ভিত্তি করে ভাইয়া? এল এবং জি ধ্রুবক ধরে। এই দুইটা সূত্রের কোনো ম্যাথমেটিক্যাল ফর্ম নাই, ম্যাথমেটিক্যাল কোনো রূপ নেই। ঠিক আছে, এখন চলো আমরা দেখি দৈর্ঘ্যের সূত্রটা কি। হ্যাঁ, বের করবো কি? দ্বিতীয় সূত্র দৈর্ঘ্যের। দৈর্ঘ্য মানে কি? কার্যকরী দৈর্ঘ্য। তার মানে কি? এল এর সূত্র বের করবো কার সাথে? সবগুলো সূত্র কিন্তু দোলনকাল নির্ভর। দোলনকাল মানে কি? ক্যাপিটাল টি। দোলনকাল মানে কি? পর্যায়কাল। তাহলে পর্যায়কালের সাথে ভিত্তি করে সবগুলো সূত্র দিচ্ছি ভাইয়া। তাহলে দৈর্ঘ্যের সূত্র কি? দৈর্ঘ্যের সূত্রটা একটু বোঝো। তুমি এই যে সরল দোলকটা, দৈর্ঘ্যের সূত্রে ভাই জি কনস্ট্যান্ট, জি ধ্রুবক। তাহলে আগে একটু লিখে নিই দৈর্ঘ্যের সূত্রে কি? জি যদি অভিকর্ষজ ত্বরণ জি ধ্রুবক হয় মানে দৈর্ঘ্যের সূত্রে জি ধ্রুবক হবে। আর ত্বরণের সূত্র 3 নাম্বারটাতে কে ধ্রুবক হবে? কার্যকরী দৈর্ঘ্য এল ধ্রুবক হবে। ঠিক আছে, কারণ কি? দৈর্ঘ্যের সূত্রে তুমি এল এর সাথে, কার্যকরী দৈর্ঘ্যের সাথে দোলনকাল টি এর সম্পর্ক বের করবা, আর ত্বরণের সূত্রে তুমি জি এর সাথে দোলনকাল টি এর সম্পর্ক বের করবা। চলো একটু দেখি। ঠিক আছে, চলো একটু দেখি। তাহলে দেখো, এটা হচ্ছে একটা সরল দোলক। এটা মনে করো এই রুমেই এই সরল দোলকটা এইভাবে দুলছে। ঠিক আছে, এখন মনে করো আমি এটা একটু ছেড়ে দিলাম, লম্বা করে দিলাম। এখন দেখো তো, এখন কি আগের মতো দুলতেছে নাকি দুলতে বেশি সময় লাগতেছে? আবার মনে করো প্যাচ দিয়ে এখন দিলাম। আমাকে বলো কোন ক্ষেত্রে বেশি ফাস্ট দুলতেছে? ভাই এখন বেশি ফাস্ট দুলতেছে না, কিন্তু যখন আমি বড় করে দিচ্ছি তখন দেখো তো, তখন স্লো দুলতেছে। তার মানে কি? তার মানে হচ্ছে কার্যকরী দৈর্ঘ্য যত বড় হবে, যদি সুতাটা যদি লম্বা হয়, দোলন দিতে বেশি সময় লাগতেছে, মানে দোলনকাল বেশি। দোলনকাল বেশি হলে ঘড়ি হয় স্লো। এটা মনে রাখবা, দোলনকাল বেশি হলে ঘড়ি হয় স্লো, কারণ এখন ঘড়িটা স্লো চলতেছে, টিক টিক স্লো দিচ্ছে। বাট খেয়াল করো, এখন দেখো ফাস্ট দিচ্ছে। তাহলে খেয়াল করো, যত ছোট করতেছি কার্যকরী দৈর্ঘ্য, দোলনকাল তত ফাস্ট বেশি দিচ্ছে। দোলনকাল বেশি দেওয়ার মানে কি? তত দোলনকাল কম দিচ্ছে। দেখো যখন ছোট করে নিচ্ছি, দেখো বড় পর্যায়ে একটা দোলন দিতে বেশি সময় লাগতেছে, তার মানে দোলনকাল বেশি হলে ঘড়ি হয় স্লো। এখন দেখো ছোট করে নিলাম, এখন দেখো ফাস্ট হয়ে গেছে ঘড়ি, কারণ কি? দোলনকাল কম। তাহলে দোলনকাল কখন কম হচ্ছে ভাইয়া? কার্যকরী দৈর্ঘ্য কমলে। তাহলে দেখো কার্যকরী দৈর্ঘ্য এল কমলে টি কমে, এল বাড়লে টি বাড়ে। আবার বলি, এল কমলে টি কমে, আর দেখো এল বাড়ছে টি বাড়ছে। ঠিক আছে, তাহলে এল বাড়লে টি কমে, এল কমলে টি বাড়ে। তাহলে এদের সম্পর্ক কি? সমানুপাতিক। বাড়লে বাড়ে, কমলে কমে, বাড়লে বাড়ে, কমলে কমে। এল বাড়াইছি, টি বাড়ছে। এই যে দেখো, লাস্ট টাইম আরেকবার দেখেন, এই যে দেখো, এটা হচ্ছে এই যে এতটুকু, এল কমছে, টি কমছে। ঠিক আছে, এখন দেখো এল বাড়ছে, এই দেখো টি বাড়ছে। তাহলে কার্যকরী দৈর্ঘ্য বাড়াই দিছি, দোলনকাল বেড়ে গেছে। দোলনকাল বাড়লে ঘড়ি হয় স্লো। ঠিক আছে, দোলনকাল বাড়লে ঘড়ি হয় স্লো। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি, যদি ধ্রুবক হয়, জি কেন ধ্রুবক? কারণ আমি একই জায়গায় দাঁড়িয়ে মাপতেছি, তাহলে একই জায়গার জন্য জি এর মান কনস্ট্যান্ট হবে। যদি জি ধ্রুবক হয় তাহলে আমরা আসলে কি দেখব? আমরা দেখব জি ধ্রুবক হলে এল এর সাথে আমাদের
সেই ক্ষেত্রে জি যদি ধ্রুবক হয় তাহলে আমরা দেখব কার্যকরী দৈর্ঘ্য দোলনকাল টি এটা হচ্ছে কার্যকরী দৈর্ঘ্যের সমানুপাতিক, শুধু সমানুপাতিক না, পরীক্ষা করে দেখা গেছে বর্গমূলের সমানুপাতিক। তাহলে টি বাড়লে এল বাড়বে। এই লাইনটা থেকে আমরা তাহলে কি বলতে পারি? এই লাইনটা থেকে আমরা বলতে পারি অর্থাৎ কার্যকরী দৈর্ঘ্য যদি বাড়ায়, সমানুপাতিক মানে কি বাড়লে বাড়বে, কার্যকরী দৈর্ঘ্য বাড়ালে টি বাড়বে। আর সবসময় একটা কথা মনে রাখবা, টি বাড়লে ঘড়ি স্লো হয়, কারণ কি দোলনকাল বেড়ে যাচ্ছে, তার মানে একটা দোলন দিতে সময় বেশি লাগতেছে। একটা দোলন দিতে যদি সময় যদি বেশি লাগে তাহলে আমরা কি করব? তাহলে হচ্ছে আমরা টি স্লো মানে ঘড়ি স্লো হয়ে যাবে। টি বাড়লে ঘড়ি হবে স্লো, এটা সবসময় মনে রাখবা ভাই, এটা সবসময় মনে রাখবা, টি বাড়লে ঘড়ি স্লো হয়। আবার এবং যদি কার্যকরী দৈর্ঘ্য যদি কমিয়ে ফেলি তাহলে আমাদের টি কমে যাবে। হ্যাঁ, টি কমে গেলে ঘড়ি হবে ফাস্ট। এইটা সব সময় তোমরা মাথায় রাখবা, এটা দিয়ে আমাদের অঙ্কে প্যাচ লাগানো হয়, এটা যাতে প্যাচ না লাগে। টি বাড়লে ঘড়ি হয় স্লো, টি কমলে ঘড়ি হয় ফাস্ট, ঘড়ি হয় ফাস্ট। এখন টি বাড়াবা কিভাবে? দোলকে কার্যকরী দৈর্ঘ্যের ক্ষেত্রে এল বাড়লে টি বাড়ে, ঘড়ি হয় স্লো, এল কমলে টি কমে, ঘড়ি হয় ফাস্ট। এল বাড়লে টি বাড়ে, ঘড়ি হয় স্লো, এল কমলে টি কমে, ঘড়ি হয় ফাস্ট। আশা করি এই জিনিসটা আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি, ঠিক আছে? তারপরেও আমি সবটা বলার পর আবার তোমাদেরকে জিজ্ঞেস করব, তোমরা কমেন্টের ঝুলি নিয়ে রেডি থাকো। আচ্ছা, যদি এল ধ্রুবক হয়, ত্বরণের সূত্র। এখন ত্বরণের সূত্র মানে কি? আমি জায়গা বদলাবো কি? রুমের ভেতর থাকবো না ভাই, এই রুমের মধ্যে, পুরো রুমের মধ্যে জি এর মান সেম, একটু 19-20 হবে, বেশি না। মনে করো এখন আমি এই সরল দোলকটা, একই কার্যকরী দৈর্ঘ্য, এই সরল দোলকটা নিয়ে একবার ভূপৃষ্ঠে দুলাচ্ছি, একবার চলে গেছি এভারেস্টে চলে গেছি, এভারেস্টে গিয়ে দুলাচ্ছি। ঠিক আছে ভাই, আমরা গতকাল কি পড়ছি? পাহাড়ে গেলে জি কমে, উপরে গেলে জি কমে। শুধুমাত্র আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠে জি এর মান সবচেয়ে বেশি। হ্যাঁ, জি বাড়লে সুবিধা কি? জি বাড়লে ওরে টান দিবে জোরে, কারণ কি অভিকর্ষজ ত্বরণ মানে কি কোন একটা বস্তুকে নিজের দিকে টানা। তাহলে জি যদি বেশি হয় এ কি হবে বলো? জি যদি বেশি হয় তাহলে ওরে কি করবে? টানবে জোরে। তাহলে জি যদি বেশি হয় দোলনকাল বেশি হবে না কম হবে? হ্যাঁ, জি যদি বাড়ে ও দ্রুত মুভ করবে, মানে ঘড়ি ফাস্ট হয়ে যাবে। হ্যাঁ, ঘড়ি ফাস্ট হয় কখন? টি কমলে। তাহলে আমরা বুঝলাম জি যদি বাড়ে এই ববটাকে জোরে জোরে দুলতে থাকবে। জি যদি বেড়ে যায় তার মানে ভূপৃষ্ঠে যখন এটা যখন আছে এর উপর পৃথিবীর অভিকর্ষজ টান বেশি, অভিকর্ষজ ত্বরণ বেশি, পৃথিবীর অভিকর্ষজ ত্বরণ এর উপর বেশি হওয়ার কারণে এর দোলনটা ভূপৃষ্ঠে বেশি হবে। তাহলে ভূপৃষ্ঠের দোলন যদি বেশি হয় দোলনকাল বেশি। দোলনকাল কি বেশি? না, দোলন বেশি মানে কি দোলনকাল কম। কারণ কি দোলনকাল মানে কি একটা দোলন দিতে কতক্ষণ সময় লাগে। হ্যাঁ, তুমি যদি জোরে জোরে যদি দোল দাও তাহলে দোলনকাল কম লাগতেছে, আর তুমি যদি আস্তে আস্তে যদি দোল দাও তাহলে দোলনকাল বেশি লাগতেছে। কথা কি বোঝা গেছে? কনসেপ্টটাই এই জায়গায়। দোলন যদি জোরে হয় মানে দ্রুত যদি দুলে তাহলে দোলনকাল কম। দোলনকাল মানে কি? দোলনকাল মানে দ্রুত দোলা না, দোলনকাল মানে হচ্ছে আমাদের একটা দোল দিতে কতক্ষণ সময় লাগে। তাহলে কেউ যদি দ্রুত যদি দুলে তাহলে তার দোলন দিতে কম সময় লাগবে। অর্থাৎ যদি কেউ যদি দ্রুত যদি দুলতে থাকে তাহলে তার দোলনকাল হবে কম, আর কেউ যদি আস্তে আস্তে দুলে তাহলে তার দোলনকাল হবে বেশি। কথা কি বুঝছো? এই কথাটা একটু লিখে রাখি, এই কথাটা একটু লিখি, নাহলে তোমরা আবার প্যাচ লাগাবা। এগুলো সবসময় প্যাচ লাগাও। দেখো আমি এই কথাটা এখানে একটু লিখি। দেখো, দ্রুত দুললে দোলনকাল, দ্রুত দুলতেছে তাহলে দোলনকাল হবে কম, টি হবে কম। আর যদি ধীরে ধীরে দুললে মানে আস্তে আস্তে যদি দুলে তাহলে দোলনকাল হবে বেশি। হ্যাঁ, এখন জি যদি বেশি হয়, ভূপৃষ্ঠে জি এর মান বেশি, তার মানে ভূপৃষ্ঠে সে দ্রুত দুলবে, তাহলে জি বেশি হলে দোলনকাল কম। আর পাহাড়ে নিয়ে গেলে সেখানে জি এর মান কম, সে আস্তে দুলবে, তাহলে জি কম হলে দোলনকাল বেশি। তাহলে জি বাড়লে দোলনকাল কমে, জি কমলে দোলনকাল বাড়ে, বাড়লে কমে কমলে বাড়ে। সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে যদি এল যদি ধ্রুবক হয় তাহলে সম্পর্ক হয় ব্যস্তানুপাতিক। এবং ব্যস্তানুপাতিক সম্পর্কটা কেমন? এল যদি ধ্রুবক হয় তাহলে দোলনকাল জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। এটা মনে রাখবা। তার মানে কি? এটার মানে কি? এটার মানে হচ্ছে অর্থাৎ আমরা যদি জি যদি বাড়াই
মানে ভূপৃষ্ঠে জি এর মান বেশি, তাহলে ব্যস্তানুপাতিক মানে জি বাড়লে ও কমবে, দোলনকাল হবে কম। দোলনকাল কম মানে কি একটা দোল দিতে কম সময় লাগবে, তার মানে ঘড়ি ফাস্ট হয়ে গেছে, ঘড়ি হবে ফাস্ট। আর যদি জি এর মান যদি কমে যায়, যদি এখানে লিখি যদি জি যদি কমে যায়, ভাই জি কমে কোথায়? জি আপ জি ডাউন, মানে পৃথিবী ছাড়া উপরে গেলেও জি কমে, পৃথিবীর নিচে মানে খনির দিকে গেলেও জি কমে, মানে মাটির নিচে গেলেও জি কমে, মাটির উপরেও জি কমে। তো জি কমলে দোলন দিবে আস্তে আস্তে, তার মানে কি দোলনকাল বেশি হবে, ঘড়ি হবে স্লো। এটা সবসময় মনে রাখবা, টি বেশি হলে টি বাড়লে ঘড়ি স্লো হয়, টি কমলে ঘড়ি ফাস্ট হয়। এই হচ্ছে 4টা সূত্র, এবং এটা ভাইয়া অনেক লম্বা সময় নিয়ে তোমাদেরকে ধীরে সুস্থে বোঝানোর একটাই কারণ, যাতে করে কনসেপ্টটা তোমাদের মাথায় ঢোকে। এখন আমাকে একটু বলো যে তোমরা সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা? হ্যাঁ বলো, কোথায় সমস্যা আছে, কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে বলো। সাব্বির, সরল দোলক হতে হলে কেন 4 ডিগ্রি কম হতে হবে? অলরেডি বলে ফেলছি, ক্লাসটা যখন শেষ হবে আবার দেখে নিও, ইউটিউব থেকে আগামীকাল দেখতে পারো অথবা আজকে ক্লাসটা শেষ হলে দেখবা, ঠিক আছে? হ্যাঁ, তারপর টি মানে ওই পুরো জায়গায় আসতে টাইম বেশি লাগে, মানে সময় স্লো। হ্যাঁ ঠিক আছে। তারপর টি কম মানে খুব কম টাইম, অনেক পূর্ণ দোলক দিতে পারে মানে ফাস্ট। ক্লিয়ার স্যার? হ্যাঁ ক্লিয়ার, ঠিক আছে, তুমি ঠিক বলেছো, তুমি যেটাই বলছো আমি বুঝছি, তুমি বুঝছো, ঠিক আছে। বাকিরা আমাকে একটু কষ্ট করে জানাও যে তোমরা ক্লিয়ার হয়েছো কিনা, তোমরা ক্লিয়ার হয়েছো কিনা। যদি ক্লিয়ার না হও ভাইয়া, শর্টকাট খালি এটা মনে রাখো রে ভাই, এল এর সাথে টি এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। এল এর সাথে মানে টি হচ্ছে এল এর বর্গমূলের সমানুপাতিক, আর টি হচ্ছে জি এর বর্গমূলের ব্যস্তানুপাতিক। আর একটা কথা মনে রাখো, টি বাড়লে ঘড়ি হয় স্লো, টি কমলে ঘড়ি হয় ফাস্ট। এই জিনিসগুলা মনে রাখতে পারলেই বাসায় এই জিনিসগুলা দেখবা, বারবার দেখবা, ইনশাল্লাহ এগুলো তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। এগুলো আসলে প্র্যাকটিসের বিষয়, চর্চার বিষয়, এগুলো আসলে সময়ের সাথে সাথে এই জিনিসগুলো ক্লিয়ার হয়ে যায়। এগুলো তুমি যতক্ষণ পর্যন্ত তোমার মাথার মধ্যে জিনিসটাকে ধারণ করতে না পারতেছো, ততক্ষণ পর্যন্ত আসলে এটা ক্লিয়ারিফিকেশন আসবে না। সহজ কথা, হ্যাঁ, তুমি যদি মনে করো এটাকে জটিল, মানে একটা গান আছে না, জটিল ভাবলে জটিল হবে, সহজ ভাবলেই সহজ, সহজ ভাবে চিন্তা করবা তাহলে সহজ হবে। সবসময় খালি একটা কথা মনে রাখো, টি বাড়লে ঘড়ি হয় স্লো, টি কমলে ঘড়ি হয় ফাস্ট। এখন টি বাড়ে কিভাবে? এল বাড়লে টি বাড়ে, ঘড়ি হয় স্লো, এল কমলে টি কমে, ঘড়ি হয় ফাস্ট। আবার জি বাড়লে টি কমে, জি বাড়লে টি কমে, ঘড়ি হয় ফাস্ট, জি কমলে টি বাড়ে, ঘড়ি হয় স্লো। এই কথাগুলো হচ্ছে আমাদেরকে একটু মনে রাখতে হবে, ঠিক আছে, আর কিছুই না। আচ্ছা, তো এখন এটার উপর ভিত্তি করে, আচ্ছা আমি যে কথাটা বলছি এই জায়গায় সে কথাটা একটু লিখে দিই। এই জায়গায় এটা যদি আমি একটা সিকিউতে চলে আসছি, বাট তারপরেও আমি এই জায়গায় একটু কথাগুলো একটু লিখে দিই, যাতে করে আমার নাদান বাচ্চা কাচ্চারা এই জিনিসটা বুঝে তারপর ক্লাস থেকে বিদায় নেয়। আমি চাই তোমরা জিনিসটা বুঝে তারপর ক্লাস থেকে যাও, না বুঝে কেউ যাও না, একটু বুঝো। খেয়াল করো, আমি এটা লিখতেছি, টি বাড়লে ঘড়ি হয় স্লো, আর টি কমলে ঘড়ি হয় ফাস্ট। এখন আসো বুঝি, টি বাড়ে কখন কখন ভাইয়া? এল বাড়লে, এল বাড়লে। তাহলে আমরা কি লিখতেছি বলো? তাহলে আমরা এখান থেকে লিখতেছি এল বাড়লে টি বাড়ে, ঘড়ি হয় স্লো, আর এল কমলে টি কমে, ঘড়ি হয় ফাস্ট। আবার দেখো, আবার এই পাশে লিখতেছি, জি এর জন্য লিখতেছি, টি বাড়লে ঘড়ি হয় স্লো, টি বাড়লে ঘড়ি হয় স্লো, আর টি কমলে ঘড়ি হয় ফাস্ট। মানে এইটা হচ্ছে তুমি মনে রাখবা, সহজ কথা, টি বাড়লে ঘড়ি স্লো, টি কমলে ঘড়ি ফাস্ট। এখন জি এর সাথে, ভাই জি এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। টি বাড়ে কখন? জি কমলে। তাই জি কমলে টি বাড়ে, ঘড়ি হয় স্লো, জি বাড়লে টি কমে, ঘড়ি হয় ফাস্ট। এই তো সিম্পল। তুমি খালি মনে রাখো, টি বাড়লে ঘড়ি স্লো হয়, টি কমলে ঘড়ি ফাস্ট হয়। তারপর এই সম্পর্কের সূত্র দিয়ে তুমি মিলিয়ে ফেলতে পারবা, কোনো সমস্যা নেই, ইটস ভেরি ইজি, এটা কোনো জটিল কিছুই না, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছি। এখন এই অঙ্কটা আমরা এখানে করব না, আমরা না করে বরং এই স্লাইডে কি করতে পারবো এই অঙ্কটা? আচ্ছা, এই অঙ্কটা এই স্লাইডে করে দিই। এই অঙ্কটা করার জন্য আমাদের আর বেসিক আর কোনো ডিটেলস লাগবে না। চলো দেখি এই অঙ্কটা আমরা করি, ঠিক আছে? এই অঙ্কটা আমরা করি। এখন এটার জন্য আর কিছু কি লাগে? এটার জন্য একটা জিনিস লাগে, একটা সূত্র লাগবে। সূত্রটা আমি আসলে ওখানে লেখার জায়গা বের করতে পারি নাই, বাট দরকার নেই, সূত্র লাগবে না, সূত্র লাগবে না। এটা ওই আগের সূত্র দিয়ে অঙ্কটা করে ফেলা যাবে। এখন আমাদের সরল দোলকের সূত্র বের করার প্রয়োজন দেখতেছি না, সরল দোলকের সূত্রটা একটু পরে লিখে দিচ্ছি। এখন খেয়াল করো, পাহাড়ের চূড়ায়, এটা একটা পাহাড় দেওয়া আছে, এটা একটা পাহাড় দেওয়া আছে, এই যে এটা মাটি, পৃথিবী থেকে 5 কিলোমিটার উপরে এই যে পাহাড় এ এবং 5 কিলোমিটার নিচে বি। 5 কিলোমিটার উপরে হচ্ছে এ বিন্দু, 5 কিলোমিটার নিচে হচ্ছে বি বিন্দু। তাহলে এ বিন্দুতে তুমি যেটা পাবা সেটা হচ্ছে জি আপ,
বি বিন্দুতে যেটা পাবা সেটা হচ্ছে জি ডাউন, তাহলে এ বিন্দুতে যা পাবা সেটা হচ্ছে আমাদের জি আপ ইকুয়াল টু জি এ, আর বি বিন্দুতে যেটা পাবা সেটা হচ্ছে আমাদের জি ডাউন ইকুয়াল টু জিবি। ঠিক আছে, জি আপ ইকুয়াল টু জি এ, জি ডাউন ইকুয়াল টু জিবি। ক্লিয়ার বোধহয় দেখা যাচ্ছে না ভাই? একটু কালারটা একটু চেঞ্জ করে দিই, তাহলে হয়তো তোমাদের জন্য জিনিসটা বুঝতে একটু ক্লিয়ার হবে। হ্যাঁ, সাদার মধ্যে আসলে হলুদ ফোটে না, এটা আমি একটু চেঞ্জ করে দিই। খেয়াল করো, আমাকে বলছে এ বিন্দু হচ্ছে পাহাড়, তাহলে এ বিন্দু হচ্ছে এটা, এই যে এটা হচ্ছে আমাদের পাহাড়, তাহলে এ বিন্দুতে আমরা বের করবো জি আপ ইকুয়াল টু কত? জি এ। আর বি বিন্দু কি? বি বিন্দু হচ্ছে খনি, মাটির নিচে, তাহলে এটা হচ্ছে জি ডাউন ইকুয়াল টু কি? জি। আমাদেরকে জিবি, তাহলে আমাদেরকে প্রথম প্রশ্ন বলছে পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ কত? ভাই পাহাড়ের চূড়ায় অভিকর্ষজ ত্বরণ মানে আমাকে জি আপ ইকুয়াল টু জি এ ইকুয়াল টু হোয়াট? জি এ বের করতে বলছে। ঠিক আছে, জি আপ ইকুয়াল টু জি এ ইকুয়াল টু হোয়াট, আমাকে এই জিনিসটা বের করতে বলেছে। ঠিক আছে, পাহাড়ের উপরে যেহেতু। আচ্ছা, তাহলে এখন চলো আমরা এই অঙ্কটা খুবই সহজ না ভাইয়া? আমরা গত ক্লাসে করেছি ভূপৃষ্ঠ চাপ, ওই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলবো। তাহলে চলো আমরা দেখে ফেলি সূত্রটা কিভাবে আসে। গরুর গ, তাহলে খেয়াল করো, আমরা জানি জি আপ ডিভাইডেড বাই জি ইকুয়াল টু, আমরা শিখেছি আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা খুব সহজে ম্যাথটা করে ফেলতে পারবো। আর এর মান 6.4 ইন্টু 10⁻6 মিটার দেওয়া আছে। তাহলে আমরা বের করবো জি আপ, তাহলে জি আপ ইকুয়াল টু আর ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তোমরা চাইলে সরাসরি এই লাইন থেকেও শুরু করতে পারো, কোনো ক্ষতি নেই। তাহলে আমরা এখানে লিখবো জি আপ মানে কি ভাইয়া? এ বিন্দু, তাহলে এই জি আপ মানে কি? জি এ। তাহলে আমি এখানে লিখে ফেলি জি আপের বদলে জি এ। আর এর মান কত? 6.4 ইন্টু 10⁻6। আর এর মান কত? 6.4 ইন্টু 10⁻6 প্লাস এইচ কত ভাইয়া? এইচ হচ্ছে ভূপৃষ্ঠ থেকে উচ্চতা, ভূপৃষ্ঠ থেকে এ বিন্দুর উচ্চতা কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে কি? 5000 মিটার, তাহলে প্লাস 5000 হোল স্কোয়ার ইন্টু জি কত ভাইয়া? জি দেওয়া আছে 9.8, না দিলেও আমরা 9.8 বসাইতাম। তাহলে এখান থেকে আমরা হিসাব করে ফেলবো জি এ। তাহলে জি এ সমান কত আসে? চলো দেখি। জি এ সমান আমাদের আসবে 9.78, হিসাব করলে এই মানটা আসবে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের গরুর গ শেষ। এই যে জি এ, এই পুরো ক্যালকুলেশনটা করলে আনসার আসবে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্পার উত্তর ঠিক আছে 9.785, একই কথা 9.78 লিখলাম আমি। ঠিক আছে, আচ্ছা এখন চলো ঘোড়ার ঘ দেখে ফেলি আমরা। ঘোড়ার ঘতে আমাদেরকে কি বলেছে? ঘোড়ার ঘতে বলেছে উদ্দীপকে এ এবং বি স্থানের মধ্যে কোথায় একটা সরল দোলক অধিক ধীরে চলবে। ভাই এটা কিসের সাহায্যে বের করব? আমরা অলরেডি এ বিন্দুতে জি বের করে ফেলেছি, আমরা এখন বি বিন্দুতে জি বের করব। অধিক ধীরে চলবে মানে কি? ঘড়ি হবে স্লো। এখানকার নিয়ম কি? এটার হিন্টস হচ্ছে ঘড়ি স্লো হতে হবে। এখানে আমাদের ঘড়ি স্লো হতে হবে, তাহলে ঘড়ি স্লো কোথায় হবে? কারণ অধিক ধীরে চলতে হবে। ঘড়ি স্লো কোথায় হবে ভাইয়া? জি এর সাপেক্ষে। ঘড়ি কোথায় স্লো হয়? টি বেশি হলে ঘড়ি হয় স্লো। জি এর উপর ভিত্তি করে, কারণ আমি অলরেডি এ বিন্দুতে জি বের করে ফেলছি গরুর গতে, এখন আমি বি বিন্দুতে জি বের করবো ঘোড়ার গতে এই অঙ্কে। তাহলে কোথায় টি বেশি হয়? জি এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে টি বাড়ছে, তার মানে যেখানে জি কম সেখানে ঘড়ি হবে স্লো, যেখানে জি কম সেখানে টি বেশি হবে, জি কমলে টি বাড়ে, ঘড়ি হয় স্লো। আমি অলরেডি এ বিন্দুর জি গরুর গতে বের করেছি 9.78। আমি এখন কষ্ট করে বি বিন্দুতে জি বের করবো। বি বিন্দুর জি যদি এটা থেকে কম আসে, তারপর তুলনা করব জি আর জিবির মধ্যে যেটা কম। যেখানে জি কম সেখানে টি বেশি, সেখানে সরল দোলকটা অধিক ধীরে চলবে। যেখানে জি কম সেখানে টি বেশি, সেখানে সরল দোলকটা অধিক ধীরে চলবে। তো আশা করি এটা একটা ডাল ভাত টাইপের একটা ম্যাথ, সবাই বুঝতে পেরেছি, এবং এটা কিন্তু একটা বোর্ডে আসা প্রশ্ন। ঠিক আছে, তাহলে উপরে স্লো, কারণ জি কম টি বেশি তাই স্লো। আচ্ছা দেখি সাব্বির, আমি দেখি কোনটা স্লো হয়। এটা এখনই তো আমরা বলতে পারবো না, অঙ্ক আগে করি। আগে আমার টেকনিকটা বুঝছো কিনা সবাই বলো। যে যেখানে জি কম সেখানে টি বেশি, সেখানে ঘড়ি হবে স্লো। আমি অলরেডি পৃথিবী থেকে এ বিন্দু মানে পৃথিবী থেকে 5 কিলোমিটার উপরে জি গরুর গতে বের করে রেখেছি, তাহলে ওটা আগে লিখি। গ থেকে পাই এ বিন্দুতে জি এ ইকুয়াল টু 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার।
এখন আসো আমরা দেখি বি বিন্দুতে জি কত। বি বিন্দুতে তাহলে আমরা লিখি এখন বি বিন্দুতে, বি বিন্দু কোথায়? নিচে। ভাই নিচে হলে কি হবে? জি ডাউন। সূত্র কি? জি ডাউন সমান 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। জি ডাউন বের করবো, তাহলে জি ডাউন মানে কি? জিবি। জিবি সমান কত আসবে? 1 মাইনাস এইচ কত? 5000 মিটার। কারণ ভূপৃষ্ঠ থেকে বি বিন্দুর দূরত্ব কত? 5 কিলোমিটার। 5 কিলোমিটার মানে কি? 5000 মিটার ডিভাইডেড বাই, তাহলে 1 মাইনাস 5000 ডিভাইডেড বাই, এটার উপর নিচে হবে 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 6 ইন্টু জি কত? 9.8। তাহলে এটা হিসাব করে দেখি কত আসে জিবি। জিবি হিসাব করে আমাদের কত আসে? জিবি আমাদের আসবে 9.79 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে খেয়াল করে দেখো ভাইয়া, জিবি আসছে 9.79, জিএ আসছে 9.78 গরুর গতে। তাহলে আমরা লিখব যেহেতু কে বড়? জিবি বড়, তাহলে যেহেতু জিএ থেকে জিবি বড়, এখন জি এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে জি বেশি কোথায় ভাইয়া? জিবিতে। তাহলে টি বেশি হবে কোথায়? জিএতে। ওর জি বেশি, তাহলে ওর টি কম হবে। তাহলে আমরা লিখবো সুতরাং যদি লিখি এ বিন্দুতে দোলনকাল এবং বি বিন্দুতে দোলনকাল, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, এই চিহ্নটা কি হবে? উল্টে যাবে, এটা হয়ে যাবে এইদিকে, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে আমরা এই দুইটা লাইন থেকে তাহলে কি বলতে পারি? যেহেতু এ বিন্দুতে অভিকর্ষজ ত্বরণ কম, তাই এ বিন্দুতে দোলনকাল বেশি। দোলনকাল বেশি হলে এ বিন্দুতে ঘড়ি হবে স্লো। আমাকে বলছে কোথায় সরল দোলক অধিক ধীরে চলবে ভাইয়া? যেখানে দোলনকাল বেশি। তাহলে আমরা বলবো অর্থাৎ এ বিন্দুতে এ স্থানে সরল দোলকটি অধিক ধীরে চলবে। এ স্থানে সরল দোলকটি অধিক ধীরে চলবে। এটা হচ্ছে আমাদের আনসার। দ্যাটস দ্য আনসার। ঠিক আছে? তো এই অঙ্কটা বেশ কনসেপচুয়াল একটা ম্যাথ, এবং এই অঙ্কটা আমাদের সবগুলো থিওরিকে, আমাদের সরল দোলকের এখন পর্যন্ত যতটুকু থিওরি ভাইয়া পড়েছি, এই সম্পূর্ণ থিওরিটা পড়া মানে বোঝার জন্য যথেষ্ট। ঠিক আছে? তো এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি কিনা? এতটুক পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি কিনা একটু জানাও। ঠিক আছে? সৈকত ইসলাম হাই, জিবি হচ্ছে 9.7। হ্যাঁ ঠিক আছে, অর্পার উত্তর ঠিক আছে। নূর অর্পার তুমি এটা ম্যাথের মাধ্যমে বুঝছো, আর আমি কনসেপ্ট দিয়ে আনসার দিয়ে বলছি, যেহেতু ক্যালকুলেটর পাইতেছি না। ওকে ঠিক আছে সাব্বির। হ্যাঁ, তো সাব্বির তুমি হচ্ছে ক্লাস করতে আসো, বাট আমি ভাইয়া গতকাল এবং আজকে দেখলাম তুমি ক্লাস করাচ্ছে, তুমি অন্যদের উপর আধিপত্য বিস্তার করার চেষ্টাটা একটু বেশি করো, ওটা করিও না। ঠিক আছে? কারণ কি, আই এম দ্য মাস্টার ইন দিস ক্লাস, আই এম দ্য বস। তো তুমি আমার উপরে না, কিন্তু এটা একটু মাথায় রেখো। তুমি প্রশ্ন মানে কেউ কোন একটা স্টুডেন্ট যখন প্রশ্ন করে, কোনটা আসলে প্রশ্ন করার উদ্দেশ্যে প্রশ্ন আর কোনটা নিজেকে পণ্ডিত জাহির করার জন্য প্রশ্ন, এতটুকু পর্যন্ত কিন্তু ভাইয়ারা বুঝি। ঠিক আছে? তো একটু নমনীয় হবা। ঠিক আছে? ঠিক আছে, একটু নমনীয় হবা। তোমার সাথে যারা ক্লাস করতেছে তারা তারা এক একটা মানুষের এক এক রকমের কনসেপচুয়াল ভিউ। তো তুমি একটা জিনিস একভাবে বুঝবে, আরেকজন একটা জিনিস আরেকভাবে বুঝবে, বাট কমেন্টের মধ্যে এই যে একটা পাণ্ডিত্যের ব্যাপার স্যাপার, পাণ্ডিত্যটা দেখাবে না, কেউই না। ঠিক আছে? আমি বলে দিলাম। ওকে, হয়তো বুঝো না, এই জন্য এরকম করো যে এটা একটা থাকে, এই বয়সে একটা থাকে, বাট এই জিনিসটা বাদ দাও। ঠিক আছে? নমনীয় হোক। ওকে, তাহলে আশা করি আমরা এতটুকু পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছি। আমি আশা করছি এতটুকু পর্যন্ত আমরা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছি। তো আমরা আরেকটু যাব, আমরা আরেকটু পড়াটাকে আরেকটু সামনের দিকে নিয়ে যাব, আরেকটু সামনের দিকে নিব। সরল দোলকের ব্যবহার। হ্যাঁ, আমরা সরল দোলকের ব্যবহার দেখব। পাহাড়ের উচ্চতা নির্ণয়, খনির গভীরতা নির্ণয়, এতটুকু। সেকেন্ড দোলক থেকে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আগামী ক্লাস থেকে আমরা সেকেন্ড দোলক পড়া শুরু করব। আজকে আমরা 3টা স্লাইড পড়বো। ঠিক আছে? তো সরল দোলকের ব্যবহার, সরল দোলকের 3টা ব্যবহার আমরা পড়বো। নাম্বার 1, এরকম করতেছে কেন? কি ব্যাপার? দাঁড়াও, ঠিক হোক। এরকম কেন করতেছে? আচ্ছা, এখন মনে হয় ঠিক হয়ে গেছে, তাই না? একটু মনে ঝামেলা করছিল না? একটু ঝামেলা করছিল। আচ্ছা, এখন ঠিক হয়ে গেছে, সমস্যা নেই। দেখো, এখন সবাই ঠিক কিনা আমাকে একটু বলো। সবাই ঠিক কিনা বলো। সবাই ঠিক কিনা? সবাই দেখতে পাচ্ছি কিনা? এখন আমাকে দেখতে পাচ্ছ কিনা সবাই? আমার এই
কামলা চেহারা সবাই দেখতে পাচ্ছ কিনা বলো, সবাই বলো বলো বলো, এখন সব ঠিক আছে কিনা? ঠিক আছে, ওকে। দেখো তাহলে পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়, আমরা সরলদোলকের সাহায্যে আমরা কি করতে পারি? পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করতে পারি। কিভাবে নির্ণয় করতে পারি চলো আমরা দেখি। পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ কিভাবে নির্ণয় করতে পারি চলো আমরা দেখি। তো প্রথমে সরলদোলকের সূত্রটা বের করে নিই ভাইয়া। সরলদোলকের সূত্রটা বের করা সবচেয়ে বেশি জরুরি। পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ মানে কি বলতো ভাইয়া? পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ মানে কি? জি আপ। কারণ পাহাড়ের জিনিস মানে কি? আপ, উপরে। জি আপ নির্ণয় করার সূত্র শিখবো, কার সাহায্যে? সরলদোলক ব্যবহার করে জি আপ নির্ণয় করা শিখবো। ঠিক আছে, পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ মানে কি? জি আপ। আর যদি বলে খনির অভিকর্ষজ ত্বরণ, জি ডাউন। খনির অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি ডাউন, পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ হচ্ছে জি আপ। তো আমরা চলো সরলদোলকের ব্যবহার থেকে এটা শিখি। তো আমরা সরলদোলকের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি পাই? আমরা সরলদোলকের দুইটা সূত্র পাই। আমি লিখি সরলদোলকের দ্বিতীয় ও তৃতীয় সূত্র থেকে পাই। সরলদোলকের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র থেকে পাই। সরলদোলকের দ্বিতীয় এবং তৃতীয় সূত্র থেকে পাই টি সমানুপাতিক √L। এটা কখন? যখন আমাদের জি মানে অভিকর্ষজ ত্বরণ ধ্রুবক। আরেকটা কি? টি সমানুপাতিক 1/√G যখন আমাদের কার্যকরী দৈর্ঘ্য L ধ্রুবক। এখানে L এর সাথে টি এর সম্পর্ক, তাই এটাকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। আর নিচেরটাতে ত্বরণের সাথে জি টি এর সম্পর্ক, তাই এটাকে বলা হয় ত্বরণের সূত্র। এখন এই দুইটা সূত্রকে একত্রিত করে আমরা কি পাই? একত্র করে পাই। একত্র করার মানে কি? ডান পাশ গুণ করে দিতে হয়। একত্র করার মানে কি? ডান পাশ গুণ। তাহলে √L/√G। তাহলে √L/√G মানে কি? মানে √L কে 1 দিয়ে গুণ করলে √L। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সমানুপাতিক তুলে দাও। সমানুপাতিক তুললে খেয়াল করো, সরলদোলক কি ডিগ্রির পরিমাপ না? হ্যাঁ ডিগ্রি। টোটাল ডিগ্রি মান কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি মানে কি? 2π। মানে একটা বৃত্তাকার পথে টোটাল মান কত? 2π। আমি এটা সর্বোচ্চ 2π পর্যন্ত চাইলে ঘুরতে পারতো। এই কারণে এখানে আমাদের সমানুপাতিক ধ্রুবকটা আসবে 2π। 2π = 360 ডিগ্রি √L/G। মানে যেহেতু √L এর উপরে √ G এর উপরে √ তার মানে এটাকে আমি একটা রুটের ভেতরে লিখতে পারি। এটা হচ্ছে সরলদোলকের মূল সূত্র। সরলদোলকের মূল সূত্র কি? T = 2π √L/G। এটা সবাই মনে রাখবা। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছি। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। এটা হচ্ছে সরলদোলকের সূত্র T = 2π √L/G। এখন আমি পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয় করব। ভাইয়া চলো দেখি এই যে সূত্রটা, এটা কোথায়? এটা হচ্ছে ভূপৃষ্ঠে। তাহলে আমি একটু লিখি, এই পাশে একটু লিখি। চলো চলো লিখি, চলো। দেখো এই যে দেখো, এই জায়গায় আমি লিখছি, এই জায়গায় আমি তাহলে এখন লিখি ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠে দোলনকাল T = কত? 2π √L/G। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ। এবং পাহাড়ে যে দোলনকাল সেটাকে আমি বললাম টি আপ। টি আপ সমান আমরা কি লিখবো? 2π √। পাহাড়ে যখন নিয়ে গেছি ভাইয়া, আমরা কিন্তু ওই কার্যকরী দৈর্ঘ্য বিশিষ্ট সরলদোলকটাকে নিয়ে গিয়েছি। তার মানে সরলদোলকের L চেঞ্জ হবে না, পাহাড়ে নিয়ে গেলে চেঞ্জ হবে কি? জি হয়ে যাবে জি আপ। এবং এই দুইটা সূত্রের মধ্যে মিক্স করে আমরা কি বের করব? জি আপ বের করব। তাহলে আমরা লিখি, তাহলে সুতরাং এখন 2কে আমরা যদি 1 দিয়ে যদি ভাগ করি, আমাদের উদ্দেশ্য কি ভাইয়া? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা জি আপ বের করব, পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ বের করব। তাহলে দুইটাকে যদি ভাগ করো, তুমি উপরে বসবে টি আপ, নিচে বসবে টি। 2π কাটা ভাইয়া, L কাটা। এখন এই ভাগটার ক্ষেত্রে একটু মনে করো তো, টি এর সাথে জি এর সম্পর্ক কি ছিল ভাইয়া? ব্যস্তানুপাতিক। তুমি দেখতে পাচ্ছ 2π কাটা, L কাটা, √√ কাট, মানে L কাটা, সব কাটা, √L কাটা, বাকি রইল কি? √G আর ছিল √G আপ। টি এর সাথে জি এর সম্পর্ক কি ছিল ভাইয়া? ব্যস্তানুপাতিক। ভাই ব্যস্তানুপাতিকের সম্পর্ক কেমন হয়? ব্যস্তানুপাতিকের সম্পর্ক মানে হচ্ছে এইখানে তোমার এই পাশে উপরে যদি আপ থাকে, এই পাশে নিচে হবে আপ। ব্যস্তানুপাতিকের সম্পর্ক সেরকম, এই পাশে উপরে যদি আপ থাকে, এই পাশে নিচে থাকবে আপ। মানে এই পাশে উপরে যদি রহিমের জিনিস থাকে, এই পাশে নিচে থাকবে রহিমের জিনিস। এই পাশে নিচে করিমের জিনিস আছে, তার মানে এই পাশে উপরে থাকবে করিমের জিনিস। ব্যস্তানুপাতিক উল্টা। তাহলে টি আপ বাই টি সমান হবে জি ডিভাইডেড বাই জি আপ। এটা মনে রাখলে তোমার সময় বাঁচবে আর কি। আর না হলে তুমি পুরোটা ভাগটা করে ভেঙে ভুঙে কাটাকাটি করে তারপর গুণ দিয়ে উল্টাইতে হবে, গুণ দিয়ে উল্টাইলে এইটাই আসে।
আসবে। তো ভাইয়া তোমাদেরকে সহজভাবে বোঝালাম, যেহেতু টি এর সাথে জি এর সম্পর্ক ছিল ব্যস্তানুপাতিক, হ্যাঁ ব্যস্তানুপাতিকের সম্পর্কে এখানে যদি টি আপ থাকে এখানে জি আপ হবে নিচে। যদি ভাই এটা সমানুপাতিক সম্পর্ক হইতো তাহলে এখানে টি আপ এখানে হইতো জি আপ। সমানুপাতিকের সম্পর্কে এই পাশের লবে যার জিনিস থাকবে এই পাশের লবে তারই জিনিস থাকবে, বাট ব্যস্তানুপাতিক সম্পর্কে এই পাশের লবে যার জিনিস থাকবে এই পাশে হরে তার জিনিস থাকবে, আর এই পাশে হরে যার জিনিস থাকবে এই পাশে লবে তার জিনিস থাকবে। মানে উপরের জিনিস চলে যাবে নিচে, নিচের জিনিস চলে যাবে উপরে। ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে তাহলে আমরা কি দেখতে পারি? আমরা দেখতে পারি বা আমাদের বের করতে হবে কি ভাই? জি আপ বের করতে হবে। বাট এখানে খেয়াল করো জি আপটা কোথায় লুকিয়ে আছে বলো তো? রুটের ভেতর জি আপ। তাহলে রুটের ভেতর রেখে কোনো কিছু বের করা যাবে না, তাহলে উভয় পক্ষকে বর্গ করে দাও। উভয় পক্ষকে বর্গ করে দিলে তুমি আসলে কি পাচ্ছ? জি বাই জি আপ সমান, এটা বর্গ হলে হবে টি আপ ডিভাইডেড বাই টি হোল স্কয়ার। তাহলে এখান থেকে তোমার লাগবে কি? জি আপ। ভাইয়া জি আপ তো নিচে, তাহলে উল্টে দাও, উপরে নিয়ে আসো। তাহলে জি আপ ডিভাইডেড বাই জি সমান হচ্ছে টি আপ ডিভাইডেড বাই টি হোল স্কয়ার। এটাই মোটামুটি সূত্র হয়ে গেছে, বাট আমরা এটাই মনে রাখবো, মনে রাখার চেষ্টা করবো আমরা এটাই, জি আপ বাই জি সমান টি আপ বাই টি হোল স্কয়ার। বাট আমাকে অ্যাকচুয়ালি বের করতে হবে কি? জি আপ, পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ। তাহলে এখান থেকে আমরা লিখবো সুতরাং পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ জি আপ ইকুয়াল টু টি আপ ডিভাইডেড বাই টি ইন্টু হোল স্কয়ার ইন্টু জি। এটা হচ্ছে আমাদের ফাইনালি পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র। পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র কি? জি আপ ইকুয়াল টু টি আপ বাই টি হোল স্কয়ার ইন্টু জি। এটা কখন করি? এই সূত্রটা আমরা বের করি যখন সরল দোলকের দোলনকাল দিয়ে অভিকর্ষজ ত্বরণ বের করতে বলে। সরল দোলকের দোলনকাল দিয়ে যখন আমরা অভিকর্ষজ ত্বরণ বের করব তখন এইটা করে, ঠিক আছে? তো সাবমিটের উত্তর ঠিক আছে, তবে সাবমিট তুমি হচ্ছে জি1 জি2 দিয়ে করেছো, আর ভাই আমি উপরটাকে আপ ধরে করি, ঠিক আছে? কারণ আপ আর ডাউন দিলে আমার জন্য সুবিধা হয়। ওকে, যার যেভাবে সুবিধা সেভাবেই করতে পারো, প্যারা নেই। বাট টি1 টি2 বা টি প্রাইম এগুলো দিয়ে অনেক সময় প্যাচ লাগতে পারে। জি আপ জি ডাউন দিয়ে করাটা আমার কাছে মনে হয় মোর দেন, মানে অনেক বেশি প্রেফারেবল আমার কাছে লাগে। আচ্ছা, তো পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের এই সূত্রটা সবাই ক্লিয়ার কিনা ভাইকে একটু কমেন্টে জানাও। পাহাড়ের অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের এই জিনিসটা সবাই ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। ওকে, সাবজেক্ট ক্লিয়ার, ঠিক আছে। বাকিটা একটু জানাও ক্লিয়ার কিনা। এবং তোমাদের উপস্থিতি মাশাআল্লাহ, তোমাদের উপস্থিতি হঠাৎ হঠাৎ একটু বাড়ে, হ্যাঁ, এক দুজন, তারপরে হচ্ছে আবার দুঃখ করে কমে যায়। আসলে সবাই মনে হয় পারি নাকি? সবাই হচ্ছে আমরা এই জিনিসগুলো পারি। আচ্ছা, তো যারা আছো একটু বলো তো ক্লিয়ার কিনা? ঠিক আছে, ঠিক আছে ঐশ্বর্যি, ক্লিয়ার, ঠিক আছে। তাহলে যদি ক্লিয়ার হয়ে থাকি চলো আমরা দেখি। এবং যারা রেগুলার ক্লাস করছো তোমাদেরকে আমি বলি যে সপ্তাহে আমার আসলে তোমাদের সাথে 2-3টা ক্লাস হয়ে যায়, সপ্তাহে 2-3টা ক্লাস থাকবে। এবং হচ্ছে এখনই আমি রুটিনটা তৈরি করে দিতে পারছি না, ইনশাল্লাহ জুনের মানে এই মাসের 15 তারিখের পর থেকে তোমাদের একটা ফিক্সড রুটিন করে দেওয়া হবে যে সপ্তাহে কোন কোন দিন তোমাদের সাথে আমার ক্লাস থাকবে। তখন ওই রুটিন অনুযায়ী হচ্ছে ক্লাসে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, চলো দেখি তারপর পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা নির্ণয়। পাহাড়ের উচ্চতা মানে কি? এইচ। পাহাড়ের উচ্চতা মানে কি? এইচ বের করবা। পাহাড়ের উচ্চতা মানে এইচ। তো পাহাড়ের উচ্চতা এইচ কিভাবে নির্ণয় করবা? খেয়াল করো, এটা নির্ণয় করার নিয়ম কি? এটা নির্ণয় করার নিয়ম ওই আগেরটার মতোই, একটু এই মাত্র যে স্লাইডটা পড়লা সেটার মতোই। খেয়াল করো, তুমি কি লিখবা? প্রথমে লিখবা ভূপৃষ্ঠে। ভূপৃষ্ঠের টি, ভূপৃষ্ঠে টি কত? টি হচ্ছে 2π√L/g। এটা হচ্ছে তোমার 1 নং সমীকরণ। এবং পাহাড়ে দোলনকাল, এগুলো কিন্তু দোলনকাল লিখতেছি, হ্যাঁ, তোমরা পাশে লিখো ভূপৃষ্ঠের দোলনকাল, পাহাড়ে দোলনকাল। তাহলে পাহাড়ে দোলনকাল কি? টি আপ, সব ঠিক থাকবে যেহেতু একই সরল দোলক নিয়ে কাজ করতেছি, L/g আপ। হ্যাঁ, আমরা বলতে পারি না যে ভাই ওই যে এভারেস্টের পাহাড়ের দৈর্ঘ্য মানে উচ্চতা যে 8000 মিটার বা 8 কিলোমিটার বা 8.5 কিলোমিটার, কিভাবে মাপলো? ফিতা দিয়ে মাপছে? না ভাইয়া, ওই যে সরল দোলক সিস্টেম। প্রথমে এভারেস্টের পাদদেশে মানে এভারেস্টের নিচে প্রথমে সরল দোলক দুলাইছে, এই সরল দোলকটাকে নিয়ে তারপরে হচ্ছে এভারেস্টের উপরে গেছে হেলিকপ্টার দিয়ে, গিয়ে ওখানে আবার সরল দোলক দুলাইছে, তারপরে এখানে একটা সূত্র আছে, ওই সূত্রের মধ্যে মান বসাই দিছে, অঙ্ক শেষ।
এবং পাহাড়ের পাদদেশে সরল দোলক দোলানো লাগে নাই, কারণ তারা সেকেন্ড দোলক দিয়ে কাজ করছে। সেকেন্ড দোলক ভূপৃষ্ঠে, সেকেন্ড দোলকের দোলনকাল হচ্ছে 2 সেকেন্ড, এটা আমরা আগামীকাল পড়বো। তার মানে এই যে ভূপৃষ্ঠের দোলনকাল টি, টি আমাদের মুখস্থ, টি এর মান 2 সেকেন্ড। তো এই 2 সেকেন্ডটাকে যখন তারা হচ্ছে ওই যে পাহাড়ের উপরে নিচে দোলনকাল বেড়ে গেছে, পাহাড়ের উপরে গেলে দোলনকাল বেশি হয়, ঘড়ি হয় স্লো, তার মানে এটা 2 সেকেন্ড নাই, 2 পয়েন্ট সামথিং হয়ে গেছে, তার মানে টি আপ পেয়ে গেছে। তারপর তারা ওখান থেকে এইচ বের করছে। এইভাবে পাহাড়ের উচ্চতা নির্ণয় করা হয়। পাহাড়ের উচ্চতা কিন্তু উপর থেকে দড়ি ফেলে ফিতা দিয়ে মাপি এরকম না, পাহাড়ের উচ্চতা সরল দোলক দিয়ে নির্ণয় করা হয়। ঠিক আছে, সরল দোলক দিয়ে নির্ণয় করা হয়। যদি এখন আরো অ্যাডভান্স টেকনোলজি চলে আসছে, এখন তো আসলে অনেক রকমের মানে ডিভাইস চলে আসছে, ছবি তুলে কম্পিউটারে দিলে ওই সফটওয়্যারের মধ্যে দিলেই উচ্চতা চলে আসে, এখন তার এগুলো লাগে না, এগুলো এখন পুরনো ভার্সন হয়ে গেছে। আচ্ছা, বাট পাহাড়ের উচ্চতা কখনোই দড়ি ফিতা দিয়ে মাপা হয় নাই, ঠিক আছে ভাইয়া? শুরুতে পাহাড়ের উচ্চতা সরল দোলক দিয়ে মাপা হয়েছে, এই সূত্রগুলো ব্যবহার করে মাপা হয়েছে। বাট এটা অ্যাডভান্স টেকনোলজি না, এটা আদিম টেকনোলজি। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? 2 কে 1 দিয়ে ভাগ করব। 2 কে 1, 2 কে যদি আমরা 1 দিয়ে যদি ভাগ করি, 2 এ আছে টি আপ, 1 এ আছে টি, এবং এটা আমাদের কি হবে? উপরে চলে যাবে জি, নিচে চলে যাবে জি আপ। হ্যাঁ, এখানে তো বুঝলাম আপনি তো ঘুরে ফিরে আগের স্লাইডের অঙ্কই করাচ্ছেন না, জি আপ বাই জি এর ভেতরে এইচ আছে, এটা আমরা গত ক্লাসে পড়েছি, সেটা দেখবো এখন। তাহলে খেয়াল করো, আমরা জি আপ বাই জি এক কাজ করি, উল্টে ফেলি। তাহলে উল্টে ফেলি এবং হচ্ছে বর্গ করে ফেলি, একসাথে দুইটা কাজ করব। হ্যাঁ, উল্টে ফেলবো এবং বর্গ করে ফেলবো। চলো দেখি, উল্টালে কি হবে? জি আপ বাই জি, এবং বর্গ করে ফেললাম, বর্গ করলে এটা কি হবে? স্কোয়ার, এটাও উল্টে যাবে। এই অংশটা যদি উল্টাও তাহলে এটা কি বসে থাকবে? আচ্ছা, তোমাদের বোঝার সুবিধার্থে যদি কেউ যদি থাকো নাদান বাচ্চা কাচ্চা যে বুঝি নাই ভাই ঠাস করে কি করলেন বুঝলাম না, তার জন্য এক লাইন বেশি লিখি। প্রথমে বর্গ করি, জি বাই জি আপ সমান টি আপ বাই টি হোল স্কোয়ার, হোল স্কোয়ার। এটা তো বুঝছি, বর্গমূলটাকে বর্গ করছি, বর্গ করাতে এটা রুট উঠে গেছে। এখন উল্টে দিব কেন? কারণ ভাই আমাদের মূল সূত্রে জি আপ উপরে, এই জন্য উল্টাচ্ছি। জি আপ বাই জি সমান টি বাই টি আপ হোল স্কোয়ার, মূল সূত্র হচ্ছে এরকম। আচ্ছা, এখন খেয়াল করো, দুইবার উল্টাতে হবে আর কি, এইভাবে করলে ব্যাপার না, তোমরা বুঝলেই হলো। এখন খেয়াল করো, এখন জি আপ বাই জি আমরা গত ক্লাসে পড়েছি, জি আপ বাই জি সমান কি? আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে আমরা এটি একটু লিখি, আমি একটু সাইডে লিখে রাখি, জি আপ বাই জি সমান যে এই যে জি আপ ডিভাইডেড বাই জি, এটা সমান হচ্ছে আমাদের আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এটা আমরা কোথায় পড়েছি ভাইয়া? এটা আমরা গত ক্লাসে পড়েছি, পৃথিবী থেকে উচ্চতর স্থানে জি নির্ণয়, পৃথিবী থেকে উচ্চতর স্থানে অভিকর্ষজ ত্বরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এটা। তাহলে এখানে জি আপ বাই জি এর বদলে তুমি বসাবা আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। তাহলে এখানে তুমি কি বসাবা? বসাবা বা, এখানে তুমি বসাবা বা, জি আপ বাই জি মানে হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। ঠিক আছে, এই যে জি আপ বাই জি এটার বদলে বসিয়েছি আমরা আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইকুয়াল টু কত? টি বাই টি আপ, টি বাই টি আপ হোল স্কোয়ার। ঠিক আছে, তুমি বের করবা কি ভাইয়া? তুমি বের করবা কিন্তু এইচ এর মান। এইচ এর মান বের করলে তুমি এইচ তো আছে স্কোয়ারের ভেতর, তাহলে স্কোয়ার বাদ দিয়ে দিতে হবে, তাহলে উভয় পক্ষে রুট করে দাও, রুট করলে দুই পক্ষেরই স্কোয়ার উঠে যাবে। তাহলে এটা আসবে আর বাই আর প্লাস এইচ, এটা আসবে টি বাই টি আপ। এখন আসো বের করবো কি ভাইয়া? এইচ, এইচ তো নিচে, তাহলে আরেকবার উল্টাও, উল্টালে কি আসবে? আর প্লাস এইচ উপরে চলে যাবে, আর যাবে নিচে, এখানে টি আপ, এখানে আসবে টি। এটা আরো সহজে করানো যেত, শর্টকাট ছিল, বাট ভাই আমি একটু লং প্রসেসই করছি, কারণ তোমাদের মধ্যে এমন অনেকেই আছে যারা এই অঙ্কটা আজকে প্রথম করতেছো, এই সূত্রের প্রতিপাদন, এই কারণে লং প্রসেসে গেছি। নাহলে আমি এখানে কখনো এই জিনিসটাকে উল্টাইতাম না, আমি এটা সমান এটা লিখে ফেলতাম, এই যে এটা এটা আর প্লাস এইচ, এটা সমান এটা লেখা যায়, বাট আমি দেখাই নাই, ওটা তোমরা বাসায় চিন্তা করো এটাকে কিভাবে শর্ট করা যায়। আমি সবার জন্য লং প্রসেসে ম্যাথটা করছি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা, তাহলে এখান থেকে আমরা কি লিখবো? আংশিক ভগ্নাংশ করো, এইচ বের করবো ভাইয়া। তাহলে আর কে আর দিয়ে ভাগ করলে হচ্ছে 1 প্লাস এইচ বাই আর, 1 প্লাস এইচ বাই আর ইকুয়াল টু টি আপ বাই টি। ঠিক আছে, আচ্ছা, তাহলে বা, এতটুকুর পরে আমরা লিখবো বা, আমাদের উদ্দেশ্য কি? এইচ বের করব। তাহলে দেখো এইচ বাই আর ইকুয়াল টু টি আপ বাই টি, এখানে আগে থেকেই আছে, এই যে 1 এ পাশে আসলে হয়ে যাবে -1। আমার উদ্দেশ্য কি ভাইয়া? এইচ বের করব। তাহলে ফাইনালি এইচ ইকুয়াল টু কত আসতেছে? এইচ ইকুয়াল টু আসতেছে টি আপ ডিভাইডেড বাই টি -1 ইন্টু আর। এটা হচ্ছে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র, কিসের সাহায্যে? সরল দোলকের সাহায্যে। এই সূত্রটাকে আমরা কি বলছি? এই সূত্রটার নাম হচ্ছে সরল দোলকের সাহায্যে, সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র।
পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। এই সূত্রটা হচ্ছে সরল দোলকের সাহায্যে পাহাড়ের উচ্চতা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তো আমাকে সবাই একটু কমেন্টে বলো ভাইয়া যে তোমরা হচ্ছে এটা সবাই বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, এটা সবাই বুঝতে পেরেছো কিনা, না বুঝতে পারলে আবার বোঝাবো, কোনো সমস্যা নেই। বলো সাব্বির কি বলছো? স্যার বুঝছি, কালকে সূত্র জি আপের আসবে। হ্যাঁ 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 ঠিক আছে, আর ওই সূত্র থেকে এইচ আসবে। তো ভাই ওটাই দেখাইছি। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। ঠিক আছে, তো তোমরা যদি না বুঝে থাকো, কেউ যদি না বুঝে থাকো তাহলে হচ্ছে আমাকে একটু বলো, হ্যাঁ তাহলে আমাকে একটু বলো। এবং সত্যি কথা বলতে আজকে শরীরের উপর এক প্রকার জুলুম করে তোমাদের ক্লাসটা নিচ্ছি ভাইয়া। এই যে 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়েছে ক্লাস নিয়েছি, সত্যি কথা বলতে আজকে ক্লাস নেওয়ার একদমই এনার্জি ছিল না, পুরোই মনের জোরের কারণে। যে কথা যেহেতু দিছি, টানা ক্লাস নিয়ে অধ্যায়টা শেষ করবো। কারণ 3 ক্লাস লাগুক আর 4 ক্লাস লাগুক, যদিও বলছি 3 ক্লাস, বাট আজকে বেশি পড়াইতে পারলাম না, 2-2.5 ঘন্টা পড়ানোর ইচ্ছা ছিল, বাট হচ্ছে সেই সকাল 10টা থেকে একটার পর একটা ব্যাচ পড়াচ্ছি, টানা ব্যাচ পড়াই গেছি। 7:30টার সময় লাস্ট ব্যাচটা শেষ করছি অফলাইন, তারপরে 8টা থেকে আবার তোমাদের ক্লাস শুরু করছি। তার মানে উইদাউট এনি রেস্ট, কোনো রেস্ট পাই নাই আজকে। তো যার কারণে আসলে আজকে দাঁড়াই থাকতেও কষ্ট হয়ে যাচ্ছে, আমার কথা বলতে কষ্ট হয়ে যাচ্ছে, বাট তা সত্ত্বেও যাতে গ্যাপ না পড়ে যায় সেই কারণে হচ্ছে ক্লাসটা নেওয়া। কারণ কথা যেহেতু দিছি, কথাটা আসলে রাখতে পারলে ভালো লাগে। ঠিক আছে, মানে কথা দিছি মানে রাখতে পারবো ব্যাপারটা এরকম না, বাট রাখতে পারলে ভালো লাগে। এই জায়গা থেকে হচ্ছে আজকে তোমাদের জন্য এই ক্লাসটা কিন্তু নেওয়া। এবং ক্লাসটা নেওয়াতে যেটা হয়েছে, অনেকটা জায়গা কভার করে ফেলতে পেরেছি। ঠিক আছে না, যেমন আগামীকালকে ক্লাসে দেখা যাবে আমাদের আরো অনেকটুকু জায়গায় শেষ হয়ে যাবে। আগামীকালকে যদি এরকম 1.5 ঘন্টার ক্লাস নেই, তাহলে হয়তোবা তারপরের দিন মানে লাস্ট দিন 4 দিনে হয়তোবা ক্লাসটা পুরো অধ্যায়টা শেষ হবে। লাস্ট দিনে হয়তোবা আমাদের মোটামুটি 1 ঘন্টা ক্লাস নিলেই আমাদের হচ্ছে অধ্যায়টা শেষ হয়ে যাবে। ঠিক আছে, তো আচ্ছা ঐশ্বর্য বলছো ক্লাস শেষ করে দিন এখন। হ্যাঁ শেষ করে দিব। আর একটা টপিক আছে, ঠিক আছে, খনির গভীরতা। পাহাড়ের উচ্চতা বের করছো, খনির গভীরতা বের না করলে কেমন হয়? ঠিক আছে না, শেষ করে দিব। ওকে, আচ্ছা সাব্বিরও বলছো, শেষ করে দিচ্ছি। এই যে লাস্ট টপিক খনির গভীরতা, এটা সেকেন্ড দোলক থেকে আগামীকাল পড়াবো। সেকেন্ড দোলক এবং ওই রিলেটেড ম্যাথ ট্যাথ এগুলো হচ্ছে আগামীকাল পড়াবো। ঠিক আছে, আচ্ছা আজকে পড়াবো খনির গভীরতা। খনির গভীরতা নির্ণয়, চলো দেখি এটা কিভাবে বের করবো। এটার জন্য কি করতে হবে ভাই? গত ক্লাসে জি ডাউনে যে সূত্র সেটাকে আনতে হবে। সহজ কথা, খনির গভীরতা এটাও কিন্তু এইচ, বাট এটা কোন এইচ? এটা হচ্ছে এইচ ডাউন। এটার জন্য গত ক্লাসের আমাদের যে গভীরতা মানে মাটির নিচে যে সূত্র ছিল সেটা নিতে হবে। তাহলে ভূপৃষ্ঠে আমরা কি দেখেছিলাম? ভূপৃষ্ঠে টি সমান 2π√L/g এবং এইচ গভীরতায় বা খনিতে আমরা এটা বলতে পারি এরকম, ভূপৃষ্ঠে এটা হচ্ছে খনিতে কি হবে? টি ডাউন। কারণ খনি কোথায় থাকে? মাটির নিচে ভাই, খনি কখনো মাটির উপরে থাকে না। তো এটা কত? 2π√L/g ডাউন। ওই দেখো জি ডাউন বাই জি চলে আসতেছে, 2 নং সমীকরণ। তারপর লাইনে আমরা কি করব? তারপর লাইনে আমরা যেটা করব, 2 কে আমরা 1 দিয়ে ভাগ করব। 2 কে যদি 1 দিয়ে ভাগ করি তাহলে আমাদের কি আসবে? টি ডাউন ডিভাইডেড বাই টি। উল্টে যাবে, কারণ বলছি জি এর সাথে টি এর সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তাহলে উপরে চলে যাবে জি, নিচে চলে যাবে জি ডাউন। এই তো, মানে ব্যস্তানুপাতিক সম্পর্কটা যদি মনে রাখতে পারো, বাকি সব তো কাটাই চলে যায়, তাহলে জি বাই জি ডাউন। ঠিক আছে, এতটুকু পর্যন্ত হবে। তারপর লাইনে আমরা কি করব? তারপর লাইনে আমরা কি করব? বা টি ডাউন ডিভাইডেড বাই টি। আচ্ছা, জি ডাউন বাই জি করতে হবে, তাই তো নাকি? এখন কথা হচ্ছে জি ডাউন আর জি, কারণ কি এটার ভিতরে এইচ আছে, এটার ভিতরে কিন্তু এইচ লুকিয়ে আছে, তাই না? এটার ভিতরে এইচ লুকিয়ে আছে, বাট তার আগে স্কোয়ার করে দিই, রুটটা উঠে ফেলি। তাহলে স্কোয়ার করলে এটা আসবে জি বাই জি ডাউন, এটা আসবে জি ডিভাইডেড বাই জি ডাউন ইকুয়াল টু টি ডাউন ডিভাইডেড বাই টি। এটাও রুট উঠছে, তার মানে এখানে কি আসবে? স্কোয়ার চলে আসবে। তাহলে বা এটাকে এখন উল্টে দিন, তাহলে দেখো জি ডাউন ডিভাইডেড বাই জি সমান আমাদের কত আসবে? এটা উল্টে যাবে, টি ডিভাইডেড বাই টি ডাউন হোল স্কোয়ার। উল্টে দেওয়ার কারণ কি? এই জি ডাউন বাই জি এর সূত্র আমরা জানি। জি ডাউন বাই জি এর সূত্র কত? জি ডাউন বাই জি এর সূত্রটা একটু এই সাইডে একটু লিখে রাখি, আমরা গত ক্লাসে পড়ছি। জি ডাউন বাই জি এটা সমান হচ্ছে 1 - h/r।
1 মাইনাস এইচ বাই আর। জি ডাউন ডিভাইডেড বাই জি এর সূত্র কি? জি ডাউন ডিভাইডেড বাই জি, জি ডাউন বাই জি এর সূত্র হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। তো আমরা এখানে কি করব? আমরা জি ডাউন বাই জি এর বদলে এই যে এখানে জি ডাউন বাই জি এটার বদলে কি বসাবো? 1 মাইনাস এইচ বাই আর বসাবো। তাহলে আমরা এটার বদলে আমরা কি বসাবো? এখানে বসাই, উপরে নিয়ে যাই, তাহলে এটা সমান আমাদের আসবে, বা জি ডাউন বাই জি মানে হচ্ছে 1 মাইনাস এইচ বাই আর। তাহলে এটা আসবে 1 মাইনাস এইচ বাই আর ইকুয়াল টু টি বাই টি ডাউন হোল স্কোয়ার, টি বাই টি ডাউন হোল স্কোয়ার। তাহলে বা আমাদের কি বের করবো? এইচ বের করবো। তাহলে এইচ বাই আর ওই পাশে নিয়ে গেলে পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো 1 মাইনাস এটা যদি এই পাশে নিয়ে আসো, টি বাই টি ডাউন হোল স্কোয়ার ইকুয়াল টু কত? এইচ বাই আর। হ্যাঁ, বের করবো কি? এইচ। তাহলে আর এখানে আসলে গুণ হয়ে যাবে। তাহলে সুতরাং এইচ ইকুয়াল টু কত আসতেছে? মানে এটা কি খনির গভীরতা, এইচ ডাউন, এটা সমান আমাদের আসতেছে 1 মাইনাস টি বাই টি ডাউন ইন্টু আর। এটা হচ্ছে আমাদের ফাইনালি সূত্র। এবং এই সূত্রটাকে আমরা কি বলছি? এটাকে বলছি সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয় সূত্র। এই সূত্রটাকে আমরা বলছি সরল দোলকের সাহায্যে। এই সূত্রের নাম কি? এই সূত্রের নাম হচ্ছে সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, এই সূত্রটা হচ্ছে সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয় সূত্র। তো এই সূত্রটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা? ভাইয়াকে একটু জানাও তো কমেন্টে, এই সূত্রটা আমরা সবাই বুঝতে পেরেছি কিনা। এবং এইচ ডাউন টি বাই টি ডাউন হোল স্কোয়ার, এইচ ডাউন ইকুয়াল টু ওই সূত্রটা কি লিখছো আমি বুঝি নাই। হ্যাঁ, এটা হবে সূত্র। ঠিক আছে, এটা হবে সূত্র। আচ্ছা, এখানে একটু মনে হয় ঝামেলা করছি, দাঁড়াও ঠিক করে দিচ্ছি। এটা আসলে এরকম না, এটা এরকম না, আমি একটু ভুল করছি, দাঁড়াও। এটা হচ্ছে এই যে টি বাই টি ডাউন তো এখানেই থাকবে, তাহলে এটা হবে 1 মাইনাস টি বাই টি ডাউন। একটু ভুল আছে, দাও, ঠিক করে দিচ্ছি। সরি, আমি ব্র্যাকেটের ভেতরে নিয়ে ফেলছি দুইটাকেই। হয়নি, একটু ভুল আছে। হ্যাঁ, একটু ভুল আছে, চেঞ্জ করে দিচ্ছি, দাঁড়াও ভুলটা ঠিক করে দিই, তাহলে এই ভুলটাই শিখে ফেলবা। এই সূত্রটা, এই সেম সূত্রটা আমাদের পর্যাবৃত্ত গতিতেও লাগবে, অধ্যায় 8 সেখানেও লাগবে। তাহলে এইচ বাই আর ইকুয়াল টু কত আসবে? 1 মাইনাস টি বাই টি ডাউনের উপরের হোল স্কোয়ার, 1 এর উপরে স্কোয়ার না, এরকম। এখন ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এইচ ইকুয়াল টু কত পাবো? এইচ ইকুয়াল টু পাবো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দাও, 1 মাইনাস টি বাই টি ডাউনের উপর হোল স্কোয়ার। হ্যাঁ, এটা পেচ লাগাবা না কেউ, ইন্টু আর। এটা হচ্ছে সূত্র, খনির গভীরতা সূত্র হচ্ছে এইটা, 1 মাইনাস টি বাই টি ডাউনের উপর হোল স্কোয়ার। হ্যাঁ, 1 এর উপর 1 সহ না কিন্তু, তাহলে কিন্তু আনসারটা চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে সূত্র। হ্যাঁ, এটা হচ্ছে সূত্র। ঠিক আছে, স্কোয়ার অর্পা জানে কি জানে বলছো, মনে হয় এটাই বলছো। এখন ঠিক আছে। এই স্কোয়ারটা 1 এর উপর না ভাইয়া, এই স্কোয়ারটা টি বাই টি ডাউনের উপর, শুধু 1 এর উপর স্কোয়ার না। এই সূত্রটা, এটা হচ্ছে সরল দোলকের সাহায্যে খনির গভীরতা নির্ণয় সূত্র।